আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। এবিআই লাস্ট ফাইটের আরেকটি লেকচারে সবাইকে স্বাগতম। বিগত লেকচারে প্রিপোজিশন কিন্তু আমরা ফুল কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি ওই লেকচারে ফুল কমপ্লিট হয়নি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাকি ছিল, কিন্তু আমি তো ওই ক্লাসে বলেই দিয়েছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ভোকাবুলারি ব্যাটেলের যে ক্লাসটা, সেখানে অলরেডি একাডেমিক অ্যাডমিশন দুটো সহ কভার করা আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো করে পারতে হলে ওই ক্লাসটা ভালো করে করে আসো। তারপর হচ্ছে আমি ঠিক গতকাল যে ক্লাসটা নিয়েছি, গতকাল যে ক্লাসটা আপলোড হয়েছে সেই ক্লাসটা করো। কোয়েশ্চেনগুলো যে সলভ করছে সেগুলোও বুঝতে পারবা এবং প্রিপোজিশনেও তোমার না পারার মতো কিছু থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? সো তারই ধারাবাহিকতায় এখন আসছি আমরা আরো দুইটা নতুন টপিক নিয়ে। একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, আর একটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এটা আসলে পড়ানোর কিছুই নাই, একদম চাক্কা মার্ক যেটা বলে, মানে এখানে একদম পুরো চাকা মার্ক, একদম ইজি, একদম টু দা পয়েন্ট কোশ্চেন হবে। তুমি যদি না বুঝে ঠাড়া মুখস্থ করে যাও, আসলে না বুঝে ঠাড়া মুখস্থ হয় না। তুমি যদি জাস্ট মানে ওই স্পেসিফিক কয়েকটা জিনিস মুখস্থ করে স্পেশাল ইউজ একদমই ইজি, একদমই ইজিয়েস্ট এটা। ঠিক আছে? ফ্রি মার্ক বলতে পারো। তো এটা আজকে দেখাবো ফ্রি মার্ক তুমি কিভাবে গেইন করতে পারো, এবং রাইট ফর্ম অফ ভার্বসটা একটু হচ্ছে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। এবং রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে হচ্ছে আমাদের আজকে ডিটেলে পড়ালেখা হবে। রাইট ফর্ম অফ ভার্বস এর শুরু করার আগে, যেহেতু এটা আগে পড়াবে, এটা শুরু করার আগে এটা নিয়ে একটু প্রাথমিক কথাবার্তা আমি বলে নিতে চাই। সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, হোয়াট ডাজ ইট মিন? রাইট ফর্ম অফ ভার্বস এর মানে হচ্ছে ভার্বের রাইট ফর্ম। ভার্বের কিন্তু কিছু প্রপার্টিজ আছে, ভার্বের কিন্তু কিছু প্রপার্টিজ আছে। ঠিক আছে? প্রপার্টিজ হচ্ছে একটা ভার্বের নির্দিষ্ট চারটা জিনিস থাকে: টেন্স, সাবজেক্ট, পারসন, নাম্বার। টেন্স, তার হচ্ছে সাবজেক্ট, বা তুমি পারসন, শুধু পারসন বলতে পারো, সাবজেক্ট পারসন কাইন্ড অফ একই জিনিস, আর হচ্ছে নাম্বার। তো তুমি যদি এই কয়েকটা জিনিস, এবং আমি সাবজেক্ট ধরলাম, ভার্বের একটা নিজস্ব সাবজেক্টও থাকে, ঠিক আছে, আলাদাভাবেই লিখলাম। তো এইগুলার মধ্যে রাইট ফর্ম বলতে ভার্বের ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল কম্পোনেন্ট, যেটার উপর আমরা রাইট ফর্মটা নির্ণয় করি, সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে? এই টেন্সের উপর ভিত্তিতে ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে থাকবে, না ফিউচার ফর্মে থাকবে, না পাস্ট ফর্মে থাকবে, নাকি প্রেজেন্ট পারফেক্ট, নাকি পাস্ট ইনডেফিনিট, নাকি পাস্ট পারফেক্ট, এই কারেক্ট ফর্মটা আমরা যে নিয়মগুলা থেকে বের করি সেই নিয়মগুলাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। এবং এছাড়া সাবজেক্টের ভিত্তিতে, এই সাবজেক্টের ভিত্তিতে ভার্বের যে নিজস্ব একটা পার্সন নির্ণীত হয়, বা ভার্বের নাম্বার, ভার্বটা সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব, সেটা নির্ণয় হয়। তো এই জিনিসগুলো, এই পার্সন, নাম্বার, সাবজেক্ট, এই তিনটা জিনিস নির্ভর করে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। এটা হচ্ছে তোমরা যদি মেডিকেল অ্যাডমিশনের জন্য ইংলিশ পড়ো, বা হচ্ছে ভার্সিটি ইংলিশ পড়ো, তখন রাইট ফর্ম অফ ভার্বের সাথে দেখো তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াইতেছে, যে ভার্বের কোথায় সিঙ্গুলার ভার্ব বসবে, কোথায় প্লুরাল ভার্ব বসবে। যেহেতু আমাদের একাডেমিকের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অতটা দরকার নাই, রিলেভেন্ট যা আসবে সেটা আমি দেখাবো। মেইন যেটা জিনিস, রুলস যেটা সবগুলো হচ্ছে ইন ডেপথ পড়াবো, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে? এবং একটা জিনিস দেখো, রাইট ফর্ম অফ ভার্বস ভার্বের কোন প্রপার্টির সাথে রিলেটেড? টেন্স। এর মানে তোমাকে টেন্স একদম আগাগোড়া বুঝতে হবে। এখন কথা হচ্ছে একদম পরীক্ষার শেষ সময় বাকি, তো এখন আমি তোমাকে টেন্স পড়াবো। এই জিনিসটা কিন্তু আসলে টাইম ওয়েস্টের মতো একরকম। টেন্স অলরেডি একজন এইচএসসি ক্যান্ডিডেটের বোঝা থাকা উচিত। টেন্সের মধ্যে আশা করি কারো কোনো সমস্যা নেই। সেই জন্য আজকে হচ্ছে আমি রাইট ফর্ম অফ ভার্বস এর ডিরেক্ট এন্টার করব। টেন্সে যদি তারপরও প্রবলেম থাকে, তুমি হচ্ছে বেসিক তোমার যে বই আছে, যে কোন একটা গ্রামার বই, ইভেন 9-10 গ্রামার বই হলেও সমস্যা নেই, কারণ টেন্স হয়ে আমরা ছোটবেলায় যা পড়েছি ওই জিনিসই জাস্ট একটু দেখে যাওয়া। তোমার জাস্ট যদি বেসিক ফরম্যাটটা মাথায় থাকে, যে কোন টেন্সে কোন ফরম্যাটের ভার্ব ইউজ হয়, ওইটুকুতেই তোমার হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর আমি চেষ্টা করব এমন ভাবে পড়াইতে রাইট ফর্ম অফ ভার্বসটা যেন টেন্সের আলাদাভাবে টেন্সের নলেজটা মিনিমাম লাগে। আমি তো ফ্যাক্ট বলেই দিব যে ভার্বের ফর্ম কি বসবে, টেন্স বলার সাথে সাথে ওই জায়গায় ভার্বের কিরকম ফর্ম, ভার্বটাকে আমি কিভাবে লিখবো সেটা তাহলে আমি বলে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? সো যাই হোক, আমরা হচ্ছে এখন রাইট ফর্ম অফ ভার্ব শুরু করি। যেটা আমি একটু আগে তোমাকে বলছি, রাইট ফর্ম অফ ভার্বসের পারপোজটা কি, কোন অবস্থায় ভার্বের কোন ফর্ম বসবে, মানে প্রেজেন্ট বসবে না পাস্ট বসবে না ফিউচার বসবে, এই জিনিসটা জানা। ঠিক আছে? তো সেই অনুযায়ী কোথায় কি বসবে সেটা হচ্ছে জানা লাগবে। এখন কথা হচ্ছে, রুলস পড়তে গেলে অনেকগুলো রুলস, অনেক কিছু পড়তে হয়। সো তুমি এগুলাকে ক্যাটাগরাইজ করে মাথায় রাখার চেষ্টা করো। তুমি যত বেশি গুছায় পড়ার চেষ্টা করবা, যত বেশি গুছায় মনে রাখবা,
তত বেশি গুছানো অবস্থায় মনে থাকবে, তত লং টাইম মনে থাকবে, তত ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, তো আমি হচ্ছে যথাসম্ভব গুছায় আনার চেষ্টা করছি, এবং এখানকার কিছু জিনিস হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড স্লাইড থেকে নেওয়া। কারণ রাইট ফর্ম অফ ভার্বস আসলে একাডেমিক অ্যাডমিশন আলাদা করে পড়ানোর কিছু নেই। তো অ্যাকচুয়াল যেটা রাইট ফর্ম অফ ভার্বস একাডেমিক ইউজ হচ্ছে ওটাই অ্যাডমিশনে। সো কাইন্ড অফ সিমিলার কন্টেন্ট তুমি বলতে পারো, কিন্তু কথা হচ্ছে বুঝতে হবে, পড়তে হবে গুছায়। এই যে স্লাইডটা দেখতেছো, এই স্লাইডের মধ্যে আমি 1 2 3 4, এই স্লাইডের মধ্যে কিন্তু মিনিমাম 5-6টা রুল আছে। আমি হচ্ছে গুছায় 4টা রুলস আনছি, এবং এই 4টা রুলসের মধ্যে একটা জিনিস 4 জনের মধ্যেই কমন, সেটা হচ্ছে 4টা রুলসই ভার্ব প্লাস আইএনজির রুল। মানে এই 4টা রুলের মধ্যে যে কোনো একটা যদি কোনো ভার্বের মধ্যে অ্যাপ্লাই হয়, সেই ভার্বের সাথে আইএনজি বসবে, ভার্ব প্লাস আইএনজি বসবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি ক্যাটাগরাইজড এইভাবে করছি। ফার্স্ট স্লাইডের মধ্যে সব হচ্ছে ভার্ব প্লাস আইএনজি রুল। দেখো কিছু কিছু ফ্রেজ আছে ভার্ব প্লাস আইএনজি হওয়ার জন্য, কিছু কিছু ফ্রেজ আছে যে এরা থাকলে হচ্ছে এরা হচ্ছে সেন্টেন্সে থাকলে সেই কারণে ভার্বের সাথে আইএনজি বসে। কিছু কিছু ক্ষেত্রে যদি সেন্টেন্সে 2টা ভার্ব থাকে, তাহলে প্রথম ভার্বের মধ্যে প্রথম যে ভার্বটা, সেই ভার্বের মধ্যে একটা লিস্ট আছে, যে প্রথম ভার্বের মধ্যে ওই লিস্টের মধ্যে কোনো একটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি বসবে। আবার কিছু স্পেশাল হচ্ছে তোমার সেন্স ভার্ব আছে, এটা হচ্ছে আমাদের সেন্সিং গুলা, হিয়ার, সি, ফিল, স্মেল, এগুলো থাকলে হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি বসে, আর হচ্ছে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। এবার এটা হচ্ছে 4টা বেসিক ক্রাইটেরিয়া। এখন একটু ডিটেইলসে আসি যে ফ্রেজগুলো কি কি। যেসব ফ্রেজ থাকলে ভার্বের সাথে আইএনজি বসে, দেখো ফ্রেজগুলো কি কি। লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, অথবা গেট ইউজ টু। তুমি যদি বলো আই অ্যাম গেটিং ইউজ টু ডুইং দিস, আই অ্যাম গেটিং ইউজ টু, তারপর যদি ডু থাকে ওটা ডুইং হয়ে যাবে। বা আই অ্যাম ইউজ টু, এম বি ভার্ব না, তো হবে আই অ্যাম ইউজ টু ডুইং দিস। আই অ্যাম অ্যাকাস্টম টু লিভিং হিয়ার, অ্যাকাস্টম টুর পর কিন্তু লিভ হিয়ার হবে না, অ্যাকাস্টম টুর পর কি হবে, লিভিং হিয়ার। আই কেম দেয়ার উইথ দ্য ভিউ টু কি, উইথ দ্য ভিউ টু মিটিং হিম, মিট হিম না। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, ওপেনিং ক্লোজিং। কিপ অন স্টাডিং, রিলাই অন স্টাডিং, ক্যারি অন স্টাডিং, হি ইনসিস্টেড মি অন স্টাডিং, সবগুলোর সাথে আইএনজি বসবে। আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, আই কুড নট হেল্প গোয়িং দেয়ার। এই ফ্রেজগুলো যা যা বললাম, এই ফ্রেজগুলো যা যা দেখতেছো, আরো অনেক ফ্রেজ আছে, বাট তোমার এত মাথায় না থাকে, জাস্ট যে কয়টা আমি লিখে আনছি যদি এই কয়টাও মাথায় থাকে তাতেও কাজ হবে। একাডেমিক তো চলবে চলবে, অ্যাডমিশনের বেসিকে চলে যাবে। এই কয়েকটা ফ্রেজ যদি কোথাও দেখো এবং এই কয়েকটা ফ্রেজের ঠিক পরে দেখো একটা ভার্ব বসছে, মাস্ট ওই ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে। একটা সতর্কতা, জাস্ট এদিকে একটা সতর্কতা, সেটা হচ্ছে ইউজড টু। এই ইউজড টু শব্দটার আগে দেখবা, ইউজড টু বা ইউজড টু এই শব্দটার আগে দেখবা কোনো এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বা হচ্ছে তোমার গেট, গট, এগুলো আছে কিনা। ওয়াজ ওয়্যার, গেট, গট, মানে এই বি ভার্ব আছে কিনা বা গেট আছে কিনা। যদি বি বা গেট থাকে তাহলে তো ইউজ টুর পর হবে ভার্ব প্লাস আইএনজি, তাহলে তো ইউজ টুর পর ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু যদি না থাকে, সাবজেক্টের পর ডিরেক্ট ইউজ টু চলে আসে, হি ইউজ টু, এই যেমন হি ইউজ টু, যদি এরকম চলে আসে তখন কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, তখন কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে কি, অ্যাকচুয়ালি ভার্ব যেরকম কোন রকম চেঞ্জ ছাড়া থাকার কথা ঠিক সেরকমই বসবে। হি ইউজ টু ডু ইট, ডুইং ইট হবে না তখন, ঠিক আছে, তখন হবে হি ইউজ টু ডু ইট। এছাড়া যদি হি ইজ ইউজ টু হতো, হি ইজ ইউজ টু, তখন বলতাম হি ইজ ইউজ টু ডুইং দিস, হি গট ইউজ টু ডুইং দিস। ওকে, এই গেল ফার্স্ট রুল। উদাহরণ দেখো, জামাল গেভ আপ প্লেইং ফুটবল, হি উইল লুক ফরওয়ার্ড টু সিইং দ্যাট। ওকে, এরকম ফ্রেজের মতো কিছু ভার্বও আছে যারা হচ্ছে প্রথম ভার্ব হিসেবে বাক্যে থাকলে ওদের পরে যে আরেকটা সেকেন্ড ভার্ব থাকে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি বসে যায়। ফার্স্ট ভার্ব কি কি হইতে পারে, অ্যাডমিট, অ্যাভয়েড, বিগিন, কমপ্লিট, কন্টিনিউ, রিমেম্বার, স্টার্ট, হেট, মাইন্ড, ফিনিশ। দেখো অনেকগুলো ভার্ব আমি লিখে আনছি, যতখানি পারো মুখস্থ করার চেষ্টা করো, যতখানি পারো। আসলে শুরু স্লাইডগুলোতে একটু মুখস্থ, ঠিক আছে, বেশি ভয় পাওয়ার কিছু নেই, পরের স্লাইডগুলো এত বেশি টাফ না, এটা একটু ঝামেলাওয়ালা স্লাইড, ঠিক আছে। তো এই ভার্বগুলো যদি কখনো বাক্যে দেখো আর তারপরে ভার্বটা হচ্ছে আইএনজি বসায় দিবা। অনেক সময় অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাই কোন ভার্ব থাকলে কি হবে না হবে কেমনে বুঝবো, তো একটা ছোট্ট লিস্ট তো মিনিমাম মাথায় রাখতে হবে, তাই না। জামাল স্টার্টেড প্লেইং ফুটবল, হি উইল রিগ্রেট সিইং দ্যাট, আই হেট ফাইটিং। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া ভার্ব আমার মুখস্থ রাখার দরকার আছে, যদি কোনো সেন্টেন্স আমি 2টা ভার্ব পাওয়া যাই তাহলেই তো হলো যে প্রথমে একটা ভার্ব আছে দেখে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসা দিলাম, হয়েই তো গেল। আবার লিস্ট কেন মুখস্থ করতেছি, লিস্ট মুখস্থ করার কারণ আছে, কারণ একটা আছে, সেই কারণটা হচ্ছে এই যে তুমি লিস্টের ভার্বগুলো দেখতেছো না, যেগুলোর পর ভার্বের সাথে আইএনজি বসে, এইরকম আরো একটা লিস্ট আছে
ওই লিস্টের ভার্বগুলো যদি প্রথম ভার্ব হিসেবে থাকে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি না বসে দ্বিতীয় ভার্বের সাথে টু প্লাস ভার্ব হয়ে যায়, ইনফিনিটিভ বসে। এই একটা ঝামেলা আছে। তো কোন ভার্বের সাথে ইনফিনিটিভ বসে, কোন ভার্ব থাকলে ইনফিনিটিভ বসে তুমি এটাও মুখস্থ করবা, আবার কোন ভার্ব থাকলে আইএনজি বসবে এটাও মুখস্থ করবা। ডাবল কষ্ট কেন করবা? একটা মুখস্থ রাখো, বাকিগুলোর সাথে হচ্ছে টু প্লাস ভার্ব বসায় দিবা, এভাবে মনে রাখো, ঠিক আছে? ওতেই হয়ে যাবে। আর কি কি আছে? হিয়ার, সি, ফিল, স্মেল, ওয়াচ, এরকম যদি অনুভূতিমূলক, যে শ্রবণ, দেখা, অনুভব করা, ঘ্রাণ বা হচ্ছে তাকানো, এগুলোর পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়। আই হার্ড হিম সিঙ্গিং এ সং, হি উইল ফিল রিল্যাক্সিং। ওকে, আর আরেকটা জিনিস যেটা প্রিপোজিশন, লাস্ট ক্লাস যারা করছে তাদেরকে আমি বলছিলাম প্রিপোজিশন মানে কি, নাউন বা প্রোনাউনের আগে অবস্থান, ডিটেইলসে বলছিলাম। সো নাউন বা প্রোনাউনের আগে অবস্থান মানে কি, প্রিপোজিশনের পর মাস্ট একটা নাউন থাকতে হবে, নাউন বা প্রোনাউন থাকতে হবে। এখন ভার্ব তো আর প্রোনাউন হিসেবে বসতে পারে না। সো প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে ওটাকে নাউন বানানোর জন্য কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে, ওটাকে জিরান্ড বানিয়ে দিতে হবে। সো প্রিপোজিশন থাকলে ওর পর ভার্ব অলওয়েজ আমার আইএনজি হবে। এই রুলটা তুমি একাডেমিকে বোর্ড কোশ্চেনে খুব বেশি ফলো হইতে দেখবা। এই রুলসটা কিন্তু খুবই 3 স্টার একটা রুলস, ঠিক আছে? আসো কিলো নেক্সট যেটা নিয়ে কথাবার্তা বলবো, যে কিছু শব্দ আছে যে শব্দগুলা স্পেসিফিক্যালি ইন্ডিকেট করে দিবে যে এই শব্দ আছে মানে পুরো বাক্যটা এই টেন্সে আছে। ওকে, এরকম কি আছে? যদি অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, ডেইলি, অফেন, সামটাইমস এই ওয়ার্ডগুলো থাকে তাহলে এক বাক্যে বুঝে নিবা প্রেজেন্ট ইনডেফিনিট, আর কোনো কথা নেই, ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এরকম থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ইয়েট, জাস্ট, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, অলরেডি, নট লাস্ট নাইট, যদি অলরেডি থাকে তাহলে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি yesterday, last week, last month, মানে লাস্ট দিয়ে যা যা আছে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট ডেকেড, লাস্ট সেঞ্চুরি, সবগুলার বেলায় পাস্ট ইনডেফিনিট। ওকে, সবগুলা বেলায় পাস্ট ইনডেফিনিট। ইজি জিনিস, এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বললাম না। দেখো আই ইউজুয়ালি, ইউজুয়ালি আছে মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট, সো এটা গো ছিল, গোই থাকবে। যদি হি থাকে তাহলে বলতাম ইউজুয়ালি গোজ দেয়ার। ওকে, হি ইজ স্টাডিং নাও, হি ইজ স্টাডিং নাও। দেখো হি ইজ স্টাডিং, ই স্টাডিং কেন বলছি? কারণ নাও আছে। তো যেহেতু নাও আছে এর মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফরম্যাট কি? এম ইজ আর প্লাস, আরে কি লিখলাম, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট কি? আমাদের হচ্ছে হ্যাভ হ্যাজ থাকবে, সাথে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 থাকবে। আর পাস্ট ইনডেফিনিট মানে কি? সরাসরি ভি2, ভার্বের পাস্ট ফর্ম ভি2 থাকবে। ওকে, গেল। মোডাল অক্সিলারি যদি থাকে, মোডাল অক্সিলারি, আচ্ছা মোডাল অক্সিলারি একটু পড়তেছি। দেখো রিয়াদ হ্যাজ লেফট জাস্ট নাও, দেখো শুধু নাও যদি থাকে, যে এখন বর্তমানে সে কি করছে, বর্তমানে সে পড়াশোনা করতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি যদি বলি জাস্ট নাও, এই মাত্র, এই এক্ষুনি, সেই ক্ষেত্রে আমার এটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ লেফট জাস্ট নাও। যদি আমি বলি ইয়েস্টারডে, এ মানে গতকাল, তখন আমি বললাম আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, এর মানে কি আমার এটা সঠিক হয়েছে? হয়নি, আমার কিন্তু এটা সঠিক হয়নি। উত্তর কি হবে? আই স হিম ইয়েস্টারডে, আই স হিম ইয়েস্টারডে। কারণ ইয়েস্টারডে মানে কি পাস্ট ইনডেফিনিট, এটা কিন্তু হ্যাভ সিন হিম হবে না। ঠিক আছে, কথা বলতে পারো ভাইয়া স্লাইডে ভুল লিখে আনছেন, না এটা স্লাইডে ভুল লিখে আনি, এটা আমি ইচ্ছা করেই লিখে আনছি ক্লাসে কারেকশন করে দেওয়ার জন্য। এবং আমি যতবার স্লাইডে বা ক্লাস নিচ্ছি প্রত্যেকবার আমি এটা ইচ্ছা করে কারেকশন করেছি, ঠিক করিনি এখন পর্যন্ত, জাস্ট টু শো ইউ দ্যাট ইট ইজ ইনকারেক্ট। এই যে কাইটা লিখে নতুন করে দেখালাম, এটা তোমার মনে থাকবে বেশি। আসো মোডাল অক্সিলারিজ, মোডাল অক্সিলারিজ কি? মোডাল অক্সিলারিজ হচ্ছে তোমার, আমি ছোট্ট একটা লিস্ট দিয়ে দিই। মোডাল অক্সিলারিজ হিসেবে মনে রাখবা যে একটু ভিন্ন কালি দিয়ে লিখি, আরে একটু ভিন্ন কালি দিয়ে লিখি, তাহলে হচ্ছে তোমার মনে থাকবে। ভিন্ন কালি কি ইউজ করা যায়? নীল ইউজ করি। ওকে, মোডাল অক্সিলারিজ মনে রাখবা হচ্ছে শ্যাল, শুড, উইল, would, can, could, may, might, need, must, dare, had better, would rather। এই যে কয়েকটা ভার্ব আমি লিখে দিলাম, এদেরকে মনে রাখবে, এরা হচ্ছে মোডাল অক্সিলারিজ। ঠিক আছে, এরা হচ্ছে মোডাল অক্সিলারিজ। এরা কি? এরা হচ্ছে মোডাল অক্সিলারিজ। এই নীল রঙে লেখা ভার্ব গুলাকে যদি কখনো কোনো প্রিন্সিপাল ভার্বের আগে দেখো, সেই প্রিন্সিপাল ভার্বটা অবশ্যই অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে আলাদা ব্যাপার কি? এখানে প্রেজেন্ট ফর্ম না, এটা অ্যাকচুয়ালি বেস ফর্ম বলা উচিত। ঠিক আছে, এটা বেস ফর্ম বলা উচিত। প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, আমি তোমাকে একটু বলি। অনেকে মনে করো প্রেজেন্ট ফর্মই তো বেস ফর্ম, না।
যদি আমি বলি হি গোজ দেয়ার আর আই গো দেয়ার, এইখানে এই গোটা প্রেজেন্ট ফর্মে আছে এবং এটা যে প্রেজেন্ট ফর্মে আছে বেস ফর্মে নেই সেটা প্রমাণ হচ্ছে আই এর পর নাম্বার অনুযায়ী হচ্ছে ভার্বটা চেঞ্জ হয়ে গেছে। যে এখানে তো নাম্বার অনুযায়ী চেঞ্জ না হওয়ার তাই হওয়ার কিছু নাই, তাই হয়নি। কিন্তু হি বা শি থাকলে বা থার্ড পারসন সিঙ্গুলার থাকলে এস বাই এস বসার কথা, ভার্বটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার কথা, ভার্ব চেঞ্জ হয়ে গেছে। এই যে ভার্বের মধ্যে যে একটা তার সিঙ্গুলার প্লুরালের কারণে ভ্যারিয়েশন আসছে, এইটাকে আমরা বলবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি এমন হয় যে সিঙ্গুলার হোক প্লুরাল হোক প্রেজেন্ট হোক পাস্ট হোক ভার্ব চেঞ্জ হবে না, সেইটাকে আমরা বলবো বেস ফর্ম। যেমন মাস্ট, আমি একটু আগে তোমাকে কি বলছি, মাস্ট এটা হচ্ছে একটা মোডাল অক্সিলারিজ। তো আমি যদি বলি আই মাস্ট ডু দিস, আমি যদি আই এর জায়গায় হিও বসাই তখন আমার বলতে হবে হি মাস্ট ডু দিস। আমি ডাজ লিখতে পারবো না, কেন? কারণ মাস্টের পর ভার্বের বেস ফর্ম বসার, বেস ফর্ম ডু এর বেস ফর্ম কিন্তু ডাজ না। ডাজ হচ্ছে ডু এর একটা এক্সট্রা একটা ভিন্ন ভ্যারিয়েট একটা মানে ভ্যারিয়েবল ফর্ম, যেটা হচ্ছে প্লুরাল হইলে ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার সরি প্লুরাল বলে সিঙ্গুলার হলে ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার হইলে হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট ভার্বের সাথে এস বাই এস বসে, এটা একটা আলাদা ফরম্যাট। এটা ভার্বের বেস ফরম্যাট না, ডু থেকে ডাজ আসছে, ডাজ থেকে ডু আসেনি। তো রুট ফর্ম যেটা একদম বেস ফর্ম যেটা সেইটা বসবো হচ্ছে মোডাল অক্সিলারিজের পর। এবং বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে এই একটা জিনিস আলাদা। হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে তুমি যদি চিন্তা করো, হ্যাড তো তোমার প্রেজেন্ট ফর্ম না, হ্যাড তো হচ্ছে তোমার পাস্ট ফর্ম। কিন্তু হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ কিন্তু তোমার হ্যাভ থেকে আসছে। তো তুমি বলতে পারো হ্যাভ হ্যাজ দুইটাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু বেস ফর্ম কোনটা? বেস ফর্ম হচ্ছে হ্যাভ। ক্লিয়ার? প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম এই দুটো জিনিসে প্যাচ লাগে না, খুবই বেসিক জিনিস, বেসিক ভুল হয়। আর পরে মনে হয় যে আমার নাম্বার কেন কাটলো, ছোট্ট ছোট্ট জিনিস। দিস ইজ দ্য প্রেজেন্ট ফর্ম, দিস ইজ দ্য বেস ফর্ম। ওকে, এই স্লাইডটা সেভ থাকবে না, যারা এই পর্যন্ত ক্লাসটা করছো তারা যদি চাও লিখে রাখতে পারো, আর তারা যদি চাও যে না লিখবো না স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি এই জিনিসটা প্রবলেম থাকে। ওকে, আমি একটু সাইড হয়ে গেলাম এর জন্য। আসো নেক্সট কি, ওয়াইল। ওয়াইল হচ্ছে ওর খুব একটা ভালোবাসার সম্পর্ক আছে একজনের সাথে, জানো কার সাথে আছে? পাস্ট কন্টিনিউয়াসের সাথে আছে। ও যেদিকে যায় পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে চলে। ও যদি বাক্যের শুরুতে থাকে তাও দেখা যায় ওর পরে পাস্ট কন্টিনিউয়াস, ও যদি বাক্যের মাঝখানে আসে তখনও দেখা যায় ওর পরে পাস্ট কন্টিনিউয়াস। তো এখন একটা বেঞ্চে যদি মনে করো 3 বন্ধু বসার থাকে, এখন 2 বন্ধু একদম জুড়ির পুরো মনে করো জুটি বেঁধে বসছে যে ওরা দুজনের পাশাপাশি ছাড়া বসবে না। তো তৃতীয় জন কি করবে? যদি 2 জন মিলে ডান সাইডে বসে তৃতীয় জন একদম বামে চলে যাবে। আর যদি এরা 2 জন মিলে বামে চলে আসে ওই একা বেচারা কি করবে? পুরা ঘুরে এসে ডানে বসে যাবে, তাই না? এন্ড পাস্ট ইনডেফিনিট, পাস্ট সিম্পল, ও তো সিম্পল, তাই না? ও পড়ছে এই বিপদে। যদি ওয়াইল আর পাস্ট কন্টিনিউয়াস এরা বাক্যের শুরুতে থাকে, ওয়াইল প্লাস পাস্ট কন্টিনিউয়াস, তখন দেখা যায় পাস্ট সিম্পল বাক্যের লাস্টে চলে যায়। আর যদি তোমার বাক্যের শুরুতে পাস্ট সিম্পল চলে আসে তখন দেখা যায় এই ওয়াইল আর পাস্ট কন্টিনিউয়াস এরা হচ্ছে বাক্যের শেষের দিকে বা বাক্যের এই পরে চলে আসে, ঠিক আছে? কিন্তু ওয়াইলের ঠিক পরপর তুমি যে টেন্সটা পাবো সেটা অলওয়েজ পাস্ট কন্টিনিউয়াস থাকবে। দিস ইজ দ্য মেইন মোটিভ। ওকে, আর আরেকটা জিনিস যেটা, যদি তোমার বাক্যের মধ্যে সাবজেক্ট উল্লেখ থাকে, যেমন এই যে while she was going, এখানে সাবজেক্ট উল্লেখ আছে তাই হচ্ছে তোমার was going দিয়ে পাস্ট ইনডেফিনিট দেখানো লাগছে। কিন্তু যদি এমন হয় যে তোমার এরকম সাবজেক্ট নাই, জাস্ট ভার্ব বসাইতে হবে, সেই ক্ষেত্রে অক্সিলারি বসানোর দরকার নেই। ওই ক্ষেত্রে শুধু ভার্ব প্লাস আইএনজি, ওই ক্ষেত্রে জাস্ট পার্টিসিপল বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই পার্টিসিপল বসাই দিলে জাস্ট ভার্ব প্লাস আইএনজি বসাই দিলে কাজ হয়ে যাবে। ওকে, যেমন হচ্ছে তোমার উদাহরণ কি, আই স এ ম্যান while she was going, দেখো while এর পর কিন্তু পাস্ট ইনডেফিনিট বসছে, আর এই যে আই স এ ম্যান এই পাস্ট ইনডেফিনিটটা আগে চলে আসছে। যদি এই ওয়াইলটা শুরুতে বসতো কি হতো? ওই পাস্ট ইনডেফিনিট কি ওর জায়গায় থাকতো না, ও হচ্ছে সবার লাস্টে চলে যেত। দেখো ওয়াইলের পর ওয়াচিং টিভি, ভার্ব প্লাস আইএনজি, আর সবার লাস্টে হচ্ছে তোমার পাস্ট সিম্পলটা, এই যে শি ওয়েন্ট হোম। ওকে, তো আমরা জাস্ট এটা খেয়াল থাকবে, ওয়াইলের ঠিক পর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যদি সাবজেক্ট থাকে তাহলে আমি একটা ওয়াজ বসায়, ওয়াজ বা ওয়্যার বসায় হচ্ছে ইয়া করে দিব, পাস্ট কন্টিনিউয়াস করে দিব। আর বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আর এটা শেষে থাক কি শুরুতে থাক। ক্লিয়ার? সাবজেক্টের পর এখন ভার্ব হয় দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ফাইনাইট ভার্ব দুই টাইপের, ঠিক আছে? ভার্বের ক্লাসিফিকেশন ওভাবে আসলে পড়ানোর সুযোগ নেই লাস্ট মোমেন্টে, তাই হচ্ছে পড়াতে পারতেছি না। আমি আমার 22 ডেজ যে ইংলিশ ব্যাটেল ওইখানে একদম ডিটেইলসে পড়াইছিলাম ভার্বের একদম মনে করো বেসিক ক্লাসিফিকেশন, কাকে বলে কত প্রকার থেকে শুরু করে টেন্স থেকে শুরু করে সব পড়াই দিয়েছিলাম, ঠিক আছে? কারণ আমি ক্লাসে তখন নিয়েছিলাম, তোমার পরীক্ষা তো তখন ভালো সময় বাকি, আমি একদম ইন ডিটেইলসে পড়াইছি। কিন্তু এখন তো ওয়ান শট, এখন আমি এত ডিটেইলসে পড়াইলে কেমনে কি, তাই না? তো
তো তোমার তো অন্য সাবজেক্টে পড়া আছে, সো আমি তোমাকে জাস্ট এটুকু ধারণা দিতেছি ফাইনাইট ভার্ব, যে ভার্ব হচ্ছে নিজস্ব টেন্স, সাবজেক্ট, পার্সন, নাম্বার এগুলো আছে, একটু আগে বললাম যে প্রায় তোমার কিছু ক্রাইটেরিয়া বা কিছু হচ্ছে প্রপার্টি। তো কিছু ভার্বের আছে এরকম প্রপার্টি আছে, কিছু ভার্বের প্রপার্টি নাই। যাদের প্রপার্টি নাই এরা তো নন ফাইনাইট, যেমন জিরান পার্টিসিপল, এরা তো প্রপার্টি নাই, এরা হচ্ছে যেখানেই যাক ওই একভাবেই বসে, এদের কোনো চেঞ্জ হয় না। কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে জায়গা অনুযায়ী চেঞ্জ, যেমন আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, হি গোজ টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, এই যে টেন্স নাম্বার চেঞ্জ হইতেছে, টেন্স নাম্বার অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়েছে, এটা ফাইনাইট ভার্ব। এখন এই ফাইনাইট ভার্বকে তুমি যদি সাবজেক্ট সহ কি বা কাকে দ্বারা কোশ্চেন করো, যেমন আমি বললাম হি গোজ টু স্কুল, হি গোজ, এখন হি গোজ এই অংশটাকে তুমি যদি প্রশ্ন করো, হি গোজ কে যদি প্রশ্ন করে কি বা কাকে দিয়ে, যদি উত্তর পাও সেটা ট্রানজিটিভ, যদি উত্তর না পাও সেটা ইনট্রানজিটিভ। কি বা কাকের উত্তর, কিন্তু কোথায় কখন কিভাবে এগুলোর উত্তর না, কি বা কাকের উত্তর। তো সাবজেক্ট প্লাস ভার্বকে যখন আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইতেছি, আমি উত্তরটা যে পাইছি উত্তরটা কি আসলে, উত্তরটা হচ্ছে অবজেক্ট। তো এই অবজেক্ট যখন থাকবে সেটাকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকে এবং এই ক্ষেত্রে লাস্টে যে আরেকটা ভার্ব বসে নন ফাইনাইট ভার্ব, সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু যদি ইনট্রান্সিটিভ ভার্ব হয়, অবজেক্ট না থাকে, তখন হচ্ছে লাস্টে ইনফিনিটিভ বসে, যেমন হি রিফিউজ টু গো, হি গোজ টু স্কুল। আমি যদি বলি সে, এই যে হি গোজ, এই হি গোজকে যদি আমি কোয়েশ্চেন করি, এই হি গোজকে যদি আমি কোয়েশ্চেন করি যে হি গোজ সে কি যায় বা সে কাকে যায়, উত্তর হয় না। উত্তর আমার কিসের আছে, কোথায় উত্তর আছে, সে কোথায় যায়, আমার কোথায় উত্তর তো লাগবে না। কিন্তু হচ্ছে কেউ হচ্ছে স্কুলিং করে বা হচ্ছে বাচ্চাদের স্কুলে যে শিখানো করে, বাচ্চা স্কুল জিনিসটা কি করে, বাচ্চাদের পড়ায় তো শিখায় তো। তা আমি যদি বলি সে বাচ্চাদের স্কুলিং করে, হি ডাজ স্কুলিং, হি ডাজ স্কুলিং। দেখো এইখানে হি ডাজ, আমি যদি হি ডাজ এই অংশটাকে জিজ্ঞেস করি যে সে করে, সে কি করে, সে কি করতেছে, এই কি দিয়ে কোশ্চেন করলে দেখো উত্তর আসে স্কুলিং, এই জন্য স্কুলের পর আইএনজি বসে গেছে। হি লাভস, সে কি পছন্দ করে বা সে কাকে পছন্দ করে, উত্তর নাই, সে কোন জিনিসটা পছন্দ করে, কুক হচ্ছে না সরি, হি লাভস কুকিং, এই যে এখানে তোমার কুকিং বসবে, লাভস এর পর তো কুকিং বসবে, ঠিক আছে, কারণ লাভস হচ্ছে তোমার ওই যে ইয়া ভার্বটা, ওই ফার্স্ট এর ভার্বটা। তো ওখানে দেখো তুমি যদি এভাবে চিন্তা করো, হি লাভস সে কি পছন্দ করে, সে হচ্ছে রান্না বান্না পছন্দ করে, এখানে কুকের সাথে কুকিং বসবে, ঠিক আছে, কুকের সাথে আইএনজি বসে যাবে, কারণ অবজেক্ট আছে, অবজেক্ট নিজেই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তখন হয়ে যাবে। এই হলো একটা ব্যাপার। ওকে, আর কি আছে, আর হচ্ছে কন্ডিশনালস, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এই জিনিসটা হচ্ছে বাস্তব থেকে অবাস্তব ভাবে মনে রাখবে। হ্যাঁ, শুরুতে থাকলে পরে থাকলে এই এক্সেপশনটা আমি পরে কথা বলছি, বাট আগে হচ্ছে পুরো জিনিসটা নিয়ে একটু বুঝো, একদম বাস্তব থেকে হচ্ছে আমরা অবাস্তব পর্যন্ত যাব। কন্ডিশনাল, কন্ডিশনাল মানে কি, শর্ত। কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত, এবং কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে, এই কমার মাধ্যমে সেই পার্টটা করা হবে, কমার মাধ্যমে সেই পার্টটা করা হবে। কমার আগে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা যদি ফিল আপ হয়, পরের কন্ডিশনটা, পরের কাজটা হচ্ছে এক্সিকিউট হবে। প্রথমে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের উপর দ্বিতীয় কাজটা নির্ভর করবে। প্রথম কন্ডিশন যদি ফিল আপ হয়, দ্বিতীয় কাজটা হবে, যদি প্রথম কন্ডিশন ফিল আপ না হয়, দ্বিতীয় কাজটা হবে না। এইরকম 4 টাইপের কন্ডিশন আছে। ফার্স্ট যেটা, সেইটা হচ্ছে তোমার, ফার্স্ট যেটা সেটা হচ্ছে চিরন্তন সত্য। প্রথম কন্ডিশনটা যখনই ফিল আপ হবে, দ্বিতীয় কন্ডিশনটা আজীবন হচ্ছে কাজ করবে, কারণ প্রথম কন্ডিশন অলওয়েজ পূরণ হবে, তার ফলে ওই কন্ডিশনের ফলে যে কাজটা হওয়ার কথা, সেই দ্বিতীয় কাজটা অলওয়েজ হবে। যেমন পানির গলনাঙ্ক হচ্ছে 0°C, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। তুমি যদি বরফকে 0°তে নাও, ওই বরফকে 0° নেওয়ার যে কন্ডিশন, তুমি যখনই কন্ডিশনে ফিল আপ করবে, সাথে সাথে বরফ পানিতে রূপান্তর হয়ে যাবে। তুমি যখনই পানিকে 100°C নিবা, কন্ডিশন ফিল আপ করবে, পানি বাষ্পে পরিণত হয়ে যাবে। ইফ ইউ রিচ 100°C, ওয়াটার বয়েলস। তো এই জিনিসটা তো চিরন্তন সত্য, সব সময় ঘটবে, কনস্ট্যান্টলি ঘটবে। তো এই জন্য অ্যাকচুয়াল কন্ডিশন আমরা এটাকে বলতে পারি না, এটা হচ্ছে মানে কন্ডিশনাল, যে হইতে পারে না হইতে পারে এমন না, ইট উইল অলওয়েজ হ্যাপেন। সেই জন্য আমরা কন্ডিশনাল কাউন্ট শুরু করবো এর পরের অবাস্তব ধাপ থেকে, যেটা হইতেও পারে নাও হইতে পারে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি নাম দিব, এটাকে আমরা নাম দিব হচ্ছে জিরো কন্ডিশনাল, এইটাকে আমরা নাম দিব হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের কনসেপ্ট একাডেমিকে লাগে না, এটা অ্যাডমিশনে লাগে, বাট যেহেতু কন্ডিশনাল পড়তেছো, জিরো কন্ডিশনালে জেনে নাও। অ্যাকচুয়াল কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল শুরু হবে এই পরের স্টেপ থেকে। টেন্স আমি পরে আসতেছি, তুমি আগে কনসেপ্ট বুঝো, আমি তোমার টেন্স দেখাবো, আমি তোমার সবই দেখাবো, তুমি আগে কনসেপ্টটা বুঝো। এখন কথা হচ্ছে একটা রেস, একটা হচ্ছে ম্যারাথন রেস বা স্প্রিন্ট রেস, ঠিক আছে, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, সাপোজ 200 মিটার দৌড় ধরলাম, 100 মিটার দৌড় সবাই ছেঁচা দৌড়াতে পারে না, অনেকে হচ্ছে রাস্তার মধ্যে আচারও খায়, তো এটা বাদ দিলাম, 200 মিটার দৌড়। ওকে, তো 200 মিটার দৌড়ে আর আমি তোমাকে বললাম যে তুমি যদি 200 মিটার দৌড় জিততে পারো, তোমার জন্য একটা প্রাইজ আছে। তো এখন কথা হচ্ছে 200 মিটার তুমি যে জিতবা এমন তো কোনো নিশ্চয়তা নাই যে তুমি 200 মিটারে নাম দিলেই জিতবা, এমন তো কোনো কথা নাই, তাই না? জিততেও পারো, নাও পারো, সামান্য একটু আনসার্টেনিটি আছে, বাট পসিবিলিটিও আছে।
তুমি হচ্ছে জিততে পারো, একই সাথে সম্ভাবনাও আছে, একই সাথে মানে সম্ভাবনাহীনতাও আছে, জিতার পসিবিলিটি হারার পসিবিলিটি দুইটাই আছে। ওকে, তো এরকম ক্ষেত্রে আমি যদি কন্ডিশন দিই তুমি যদি এটা করো তুমি এটা পাবা, তুমি যদি জিতো তুমি একটা পুরস্কার পাবা, তুমি যদি হারো তুমি পুরস্কার পাবা না, এরকম কন্ডিশনালকে আমরা বলি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এখন ধরো এমন হইলো তুমি রেস নাম দিলা, তুমি রেসে দৌড়াইলা কিন্তু রেসে জিতলা না, হেরে গেলা। এখন ওই রেসকে তুমি আবার অর্গানাইজ করতে পারবা, আবার হচ্ছে ওই যে তুমি হেরে গেছো তাকে আবার নতুন করে মানে রিম্যাচ করাতে পারবা? পসিবল না, কিন্তু জিনিসটা এখন পাস্ট হয়ে গেছে, জিনিসটা এখন আরো বাস্তব হয়ে গেছে। তো তখন আমি তোমাকে বললাম যে তুমি যদি রেসটা জিততা তাহলে তুমি আমার কাছে প্রাইজটা পাইতা। তো একটু আগেও যেরকম সম্ভাবনা ছিল এখন সম্ভাবনাটা আরো কমে গেল না, আগের থেকে কন্ডিশনটা মানে আরো অসম্ভব হয়ে গেল না? এটা একটা অবাস্তব, এটা এক টাইপের কন্ডিশন। আরেক টাইপের কন্ডিশন হচ্ছে যেটাকে আমরা থার্ড কন্ডিশনাল বলি, একদম শুরুতে যেটা হচ্ছিলাম প্রেজেন্টে বলছিলাম যে তুমি যদি এটা করো তুমি এটা পাবা, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। রেস শেষ, এখন যে কন্ডিশনটা বললাম যে তুমি যদি জিততা তাহলে এটা পাইতা, যেটা অলরেডি আরো অসম্ভব হয়ে গেছে, কারণ এটা এখন পাওয়া পসিবল না, একটা সময় সম্ভব ছিল এখন আর সম্ভব নাই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আরেকটা হচ্ছে কোনো কালেই সম্ভব না, যে সাপোজ তোমার পা ভাঙছে, আল্লাহ না করুক, বা তোমার পায়ে কোনো একটা ইনজুরি হয়েছে যার কারণে হচ্ছে তুমি হাঁটতে ঠিক মতো পারতেছো না, দৌড়ে তো পরের কথা। তো এখন আমি তোমারে বললাম যে এই যে কয়দিন পর যে দৌড় প্রতিযোগিতা হবে তুমি যদি ওইটায় নাম দিতে পারতা, তুমি যদি ওইটায় জিততে পারতা তাহলে তুমি পুরস্কারটা পাইতা। ভাই আমার তো নামই দেওয়া পসিবল না, আমি দৌড়াবো কিভাবে, পুরস্কার পাবো কিভাবে? শুধু দৌড়ানো ব্যাপার না, আমার দৌড়া ফার্স্ট হইতে হবে। সব সুস্থ পায়ের মাঝখানে আমার অসুস্থ পায়ে দৌড়া ফার্স্ট হয়ে যাবে, এটা লিটারালি ইম্পসিবল। তো একটা জিনিস অলওয়েজ ইম্পসিবল, কখনোই পসিবল না, এইরকম কন্ডিশন যখন ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো থার্ড কন্ডিশনাল। স্টেপসটাই আসো, যখন অলওয়েজ পসিবল চিরন্তন সত্য সেটাকে আমরা বলছি জিরো কন্ডিশনাল। যেটা এখন পসিবল এবং 100%ও না, হচ্ছে পসিবল ইম্পসিবল দুইটার সমান সম্ভাবনা আছে, এটাকে বলবো আমরা ফার্স্ট কন্ডিশনাল। যদি এমন হয় যে আগে পসিবল ছিল এখন আর পসিবল নেই, একটা সময় সম্ভাবনা ছিল কিন্তু এখন সম্ভাবনা শেষ, সময় শেষ, সেরকম ক্ষেত্রে আমরা বলবো সেকেন্ড কন্ডিশনাল। আর যদি একদমই অবাস্তব হয় যে আমার পক্ষে সম্ভবই না, সেটা হবে থার্ড কন্ডিশনাল। কোনটার ক্ষেত্রে কোন টেন্স বসবে? যখন জিরো কন্ডিশনাল বসবে কমার আগে পরে দুই জায়গায় তুমি প্রেজেন্ট ইনডেফিনিট বসাবা, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি ফার্স্ট কন্ডিশনাল হয় যে এখন তোমার এটা সম্ভব, আমি তখন কি বলছি তোমাকে, তুমি যদি জিতো, তুমি যদি দৌড় প্রতিযোগিতায় জিততে পারো তোমাকে আমি এটা দিব। জিততে পারাটা ঘটতেছে তোমার প্রেজেন্টে, কিন্তু পুরস্কারটা পাইছো তুমি ফিউচারে, এর মানে কি কমার আগে বসবে প্রেজেন্ট ইনডেফিনিট, কমার পরে বসবে ফিউচার ইনডেফিনিট, এটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। তুমি রেস জিততে পারোনি, তুমি হাইরা গেছো, এখন তোমার প্রাইজ জেতার সম্ভাবনাটাও অতীত হয়ে গেছে, তোমার দৌড়ে জিতাটা অতীত হয়ে গেছে, তোমার দুইটাই পাস্টে চলে গেছে। যে তুমি যদি প্রাইজটা জিততে, তুমি যদি দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হইতা তাহলে আমি তোমাকে পুরস্কারটা দিতাম। পুরস্কার দেওয়ার কথাটা আমি বলতেছি পাস্টে, তোমার দৌড়ে বিজয়ী হওয়ার কথাটা আমি বলতেছি পাস্টে। তো এই ক্ষেত্রে দুইটাই হচ্ছে পাস্টে হবে। কিন্তু এখন দেখো ফিউচার ইনডেফিনিট, এটা ফিউচার ইনডেফিনিট থেকে পাস্টে গেছে না, এটা তো প্রেজেন্ট থেকে পাস্টে গেছে, তাই এটা পাস্ট ইনডেফিনিট, কিন্তু এটা ফিউচার ইনডেফিনিট থেকে পাস্টে গেছে। তোমার এই উইল গিভ থেকে তো গেভ হইতে পারে না, তখন এটা কি হবে, উড হয়ে যাবে, উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, কমার পর হচ্ছে উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। উদাহরণ দেখো, যদি আমি জিরো কন্ডিশনের উদাহরণ দিই, ইফ ইউ রিচ 100°C ওয়াটার বয়েলস, তুমি যদি 100°C পর্যন্ত পানিকে পৌঁছাইতে পারো পানি হচ্ছে ফুটতে শুরু করবে। ওয়াটার বয়েলস, ওয়াটার উইল বয়েল না, ওয়াটার বয়েলস, কারণ আজীবন সব জায়গায় এটা হবে। যদি ফার্স্ট কন্ডিশন হয় যে তুমি যদি সময় মতো আসতে আমি তোমাকে পুরস্কারটা দিব, তুমি যদি সময় মতো আসো তোমাকে পুরস্কারটা দিব, ইফ ইউ কাম ইন টাইম আই উইল গিভ ইউ দ্যাট ইন রিওয়ার্ড। তো যখন আমি পাস্টে বলবো যে তুমি সময় মতো আসোনি, তখন আমি কি বলবো, তুমি যদি সময় মতো আসতা তাহলে আমি তোমাকে ফিউচারে সেই রিওয়ার্ডটা দিতাম। ওই ফিউচারটা এখন পাস্টে চলে গেছে, এই ফিউচার ইন দা পাস্ট বুঝাইতে আমরা উইল গিভটাকে উড গিভে কনভার্ট করে দিব। আই উইল গিভ ইউ দ্যাট ইন রিওয়ার্ড, এটা হচ্ছে আই উড গিভ ইউ দ্যাট ইন রিওয়ার্ড। এই যে উড, উডের জায়গায় কুড বা মাইটও বসতে পারে, এবং কিন্তু এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। ইফ ইউ কেম ইন টাইম আই উড গিভ ইউ দ্যাট ইন রিওয়ার্ড, আমি তোমার ওই পুরস্কারটা, আমি তোমার ওই বিনিময়ে একটা ভালো কিছু দিতাম, গিফট দিতাম। আর একটা হচ্ছে তোমার পক্ষে কখনোই সময় মতো আসা পসিবল না, তোমার বাসায় এত দূর, তোমার আমি আধা ঘন্টায় যে আসতে বলছি তুমি 1 ঘন্টার আগে আসতে পারো না, আধা ঘন্টা আসা তো অসম্ভব। এরকম ক্ষেত্রে আমি তোমার বললাম যে তুমি যদি সময় মতো আসতে পারতা তাইলে হয়তো এই রিওয়ার্ডটা তুমি পাইতা, কিন্তু জীবনে পসিবল না। তাহলে আমি কি বলবো, ইফ ইউ হ্যাড কাম ইন টাইম, তখন আমি চলে যাবো পাস্ট পারফেক্টে, ইফ ইউ হ্যাড কাম ইন টাইম আই উড হ্যাভ গিভেন, আই উড হ্যাভ গিভেন বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ গিভেন, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ যেটাই বসাই তারপর বসবে V3 পাস্ট পার্টিসিপল, আই উড হ্যাভ গিভেন ইউ দ্যাট ইন রিওয়ার্ড। কন্ডিশনাল হচ্ছে এইভাবে তোমার ক্লাসিফাইড, এবং এইভাবে প্রতিটা কন্ডিশন অনুযায়ী প্রতিটা টেন্স অনুযায়ী হচ্ছে তোমার ভার্ব বসাইতে হয়। এখন কথা হচ্ছে আমি কন্ডিশনাল চিনবো কিভাবে? কথা হচ্ছে তোমার কখনো দুইটা একসাথে ব্ল্যাঙ্ক দিবে না, জীবনেও একসাথে ব্ল্যাঙ্ক দিবে না। তোমার যদি প্রথমটা ব্ল্যাঙ্ক দেয় তাহলে দেখবা পরের অংশে কিছু একটা লিখে দিছে, পরের অংশে একটা টেন্সে মানে কমার পরের অংশ দিয়ে দিছে। যদি কমার আগের অংশে
তোমাকে গ্যাপ দেয় তাহলে দেখবা পরের অংশে টেন্স বর্তমান। যদি দেখো যে প্রথম অংশে বাক্যটা আছে পরের অংশ খালি, তাহলে হচ্ছে তোমার পরের অংশটা শুধু গ্যাপ দিবে, পরের অংশটাকে তুমি ফার্স্ট অংশ থেকে আইডেন্টিফাই করতে পারবা। শুরুতে প্রেজেন্ট ইনডেফিনিট দেওয়া, তুমি শুনে বুঝছো আরে এটা তো জিরো কন্ডিশনাল, এটা তো চিরন্তন সত্য, তুমি প্রেজেন্ট ইনডেফিনিট বসায় দাও। তোমার কাছে মনে হচ্ছে না চিরন্তন সত্য না, এটা নাও হইতে পারে, ফিউচার ইনডেফিনিট বসায় দাও। তুমি দেখছো ইফ এর পর পাস্ট ইনডেফিনিট উড প্লাস ভার্বের বেস ফর্ম বসায় দাও। তুমি দেখতেছো ইফ এর পর পাস্ট পারফেক্ট উড হ্যাভ এর সাথে V3 বসায় দাও, শেষ শেষ, আর দরকার নেই। এটা গেল রেগুলার কন্ডিশনাল, এর বেশি আর কিছুই আসবে না কন্ডিশনাল থেকে। এবং এই যে কন্ডিশনাল পরে এই জিনিসটা রাইট ফর্ম অফ ভার্বস লাগবেই লাগবে, সাথে এটা কমপ্লিটিং সেন্টেন্সও লাগবে। আমি কমপ্লিটিং সেন্টেন্স জিনিস দ্বিতীয়বার পড়াবো না। কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস যেটা আগামীকাল আপলোড হবে ওইটায় আমি কন্ডিশনাল পড়াবো না। কন্ডিশনাল আমি অলরেডি এই ক্লাসে ডিটেইলসে পড়াই দিছি, কন্ডিশনাল আমি ওখানে পড়াবো না, কারণ কন্ডিশনাল এখানে আমি যা পড়াইছি ওই কমপ্লিটিং সেন্টেন্সে ওই জিনিসই লাগবে। কমপ্লিটিং সেন্টেন্স পারতে হইলে রাইট ফর্ম অফ ভার্বস খুব ভালো করে বুঝতে হবে, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে মেইন প্যাচটা দেয় রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে। আর অন্যান্য জিনিস আর ঝামেলা করে, বাট মেইন ব্যাপারটা তারা গ্রামার যখন চেক করে তারা সবার আগে চেক করে ভার্ব ঠিক আছে কিনা। আর ভার্ব ঠিক আছে কিনা এটা চেক করার জন্য, এটা বোঝার জন্য যে জিনিসগুলো তোমার জানা দরকার সেই সব কিছু তুমি পড়াশোনা করবে রাইট ফর্ম অফ ভার্ব, তাই না? আচ্ছা, এই গেল কন্ডিশনাল। কন্ডিশনালের কিছু ব্যতিক্রম আছে, কন্ডিশনালের কিছু স্পেশাল ফিচার আছে। কথা হচ্ছে ভাইয়া আপনি যা যা দেখেছেন সবগুলো হচ্ছে ইফ দিয়ে শুরু হয়, যদি দিয়ে শুরু হয়, মানে একটা যদি শব্দ আছে। এখন যদি এই ইফ শব্দটাই না থাকে সেই ক্ষেত্রে কন্ডিশনাল কি হইতে পারে? হইতে পারে। দুই টাইপের সেন্টেন্স আছে। সেন্টেন্সের শুরুতে ওয়্যার বা হ্যাড বসে, ওয়্যার বা হ্যাড বসে হচ্ছে তোমার কন্ডিশনাল হইতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, ওয়্যার তখনই বসবে যখন তুমি একটা অবাস্তব কল্পনা করবা, লিটারালি অবাস্তব কল্পনা করবা। যদি আমি রাজা হইতাম, যদি আমি ইলন মাস্ক হইতাম, যদি আমার টেসলা থাকতো, যদি আমি বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষটা হইতাম। অসম্ভব চিন্তা ভাবনা, অ্যাটলিস্ট এখনকার জন্য তো অসম্ভব। তো ওই রকম ক্ষেত্রে তুমি যখন ওয়্যার ইউজ করতেছো তুমি কন্ডিশনালের কোন লেভেলে আসো? সবচেয়ে অবাস্তব লেভেলটাই আসো না, এর মানে কি থার্ড কন্ডিশনাল লেভেল আসো না? উড হ্যাভ এর সাথে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর সাথে V3 বসায় দিবা, ওয়্যার শেষ। কিন্তু হ্যাড এর বেলা একটা ঝামেলা আছে। হ্যাড এর বেলা তুমি সাবজেক্টের পর খেয়াল করবা কি আছে। যদি দেখো হ্যাড এর পর, হ্যাড এর ক্ষেত্রে সাবজেক্টের পর শুধু অবজেক্ট আছে আর কোনো ভার্ব নাই, এর মানে হচ্ছে হ্যাভই হচ্ছে পাস্ট হয়ে হ্যাড হিসেবে বসছে, এর মানে সেটা সেকেন্ড কন্ডিশনাল হবে। কিন্তু যদি দেখো হ্যাড এর পর সাবজেক্ট হয়ে সাবজেক্ট আর অবজেক্টের মাঝখানে একটা পাস্ট পার্টিসিপল একটা V3 বসে গেছে, তার মানে এই হ্যাডটা হচ্ছে ওই V3 এর পাস্ট পার্টিসিপল V3 এর সাথে বসছে, তার মানে এটা থার্ড কন্ডিশনাল হবে। ঠিক আছে? যেমন হ্যাড আই মাছ মানি, দেখো হ্যাড আই, আই এর পর অবজেক্ট চলে গেছে, মাছ মানি, আর কোনো ভার্ব নেই, আর কোনো ভার্বই নাই। এর মানে এই হ্যাডটা হচ্ছে হ্যাভেরই পাস্ট ফর্ম হিসেবে হ্যাড হিসেবে বসছে, মানে এটা কি অ্যাকচুয়ালি পাস্ট ইনডেফিনিট আছে, এর মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। কিন্তু হ্যাড আই বিন রিচ, এই হ্যাড বিন তো চলে গেছে তোমার পাস্ট পারফেক্টে, এর মানে কি এর পরের অংশটা হচ্ছে তোমার থার্ড কন্ডিশনাল হবে। আই উড হ্যাভ হেল্প দ্য পোর, এই যে আই উড হেল্প দ্য পোর আর উড হ্যাভ হেল্প দ্য পোর, কেন দুই জায়গায় দুইটা হয়েছে এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি। ঠিক আছে, আমাদের কন্ডিশনাল ক্লিয়ার। অনেক তো রুলস পড়াশোনা হইলো, অনেক তো ব্রেনের উপর প্রেসার গেল, একটু এবার সলভিং এ আসি। একটা এবার সলভ করি, একটা লাইভ রাইট ফর্ম ভার্ব সলভ করে যায় এতক্ষণ যা পড়ছে সেগুলোর জ্ঞান দিয়ে আরো সামনে সলভ করবো, বাট হচ্ছে আমরা আপাতত একটা ডেমো সলভ করে যাই। দিনাজপুর 2024 একটু চেষ্টা করে যাই। উই কান্ট হেল্প, এই যে ফ্রেজ চলে আসছে, উই কান্ট হেল্প, ভাই বলতে বলতে চলে আসছে উই কান্ট হেল্প। এইরকম ফ্রেজ থাকলে কি বলছে, পরে যে ভার্বটা আছে সেটা পরে আইএনজি বসে, তো রিলার আগে আইএনজি বসা দাও, রিলার সাথে আইএনজি। উই কান্ট হেল্প রিলাইং অন ইংলিশ, নাও ইংলিশ ইজ ড্যাশ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। আচ্ছা, আমি রুলস পড়েছি সবই ঠিক আছে, বাট একটা জিনিস বলে দেই, রাইট ফর্ম অফ ভার্ব সলভ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল রাখবা, সবার আগে রুলস অ্যাপ্লাই করার আগে যে জিনিসটা খেয়াল রাখবা সেইটা হচ্ছে টেন্সের, ওই সেন্টেন্সের ভয়েসটাকে, ওই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েসে বলা নাকি প্যাসিভ ভয়েসে বলা। যদি আমি বলি আই ইট রাইস অ্যাক্টিভ ভয়েসে, তখন কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে শুধু ইট বসতেছে। কিন্তু যদি আমি বলি রাইস ইজ ইটেন বাই মি, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু প্যাসিভ ভয়েসে কি বসতেছে, ইজ এর সাথে V3 ইটেন বসতেছে, রাইস ইজ ইটেন বাই মি। দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট, বাট দুই ক্ষেত্রে ভার্বের ওরিয়েন্টেশন ভিন্ন। তো তোমার সব রুলস অ্যাক্টিভ ভয়েসের উপর যেভাবে অ্যাপ্লাই হবে প্যাসিভ ভয়েসের উপর ঠিক সেম ভাবে অ্যাপ্লাই হবে, কিন্তু প্যাসিভের জন্য পাস্ট পারফেক্ট যেরকম ওই রকম পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই হবে। প্যাসিভের ক্ষেত্রে তুমি পাস্ট পারফেক্ট কি রকম ফরম্যাটে বসাও সেই ফরম্যাটে বসাবা, প্যাসিভের ক্ষেত্রে তুমি পাস্ট ইনডেফিনিট কি ফরম্যাটে বসাও সেই ফরম্যাটে বসাবা। টেন্স যা হওয়ার তাই হবে, টেন্স রুলস ওয়াইজ যেটা হওয়ার সেটাই হবে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসের জন্য ওই টেন্সের যে ফরম্যাট, যদি অ্যাক্টিভ ভয়েস থাকে সেটা বসবে, যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে প্যাসিভ ফরম্যাট, প্যাসিভ ভয়েস অনুযায়ী ওইটা ফরম্যাট বসবে। যেমন ইংলিশ
ইজ ইউজড, এটা প্যাসিভ ভয়েসে বলা, আমার ইজ এর সাথে ইউজডই বসাইতে হবে, কারণ কি এটা প্যাসিভে বলা। সো আমার এখানে প্রেজেন্ট ইনডেফিনিট হিসেবে ফরম্যাট হবে ইজ ইউজড, এটা কিন্তু বুঝতে হবে। ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। ইট রিকগনাইজ, এখন সে নিজেকে রিকগনাইজ করে নাকি তাকে রিকগনাইজ করা হয়েছে? সে নিজেকে শনাক্ত করে যে আমি এখন থেকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না, আমরা সবাই মিলে তাকে শনাক্ত করছি, তাকে শনাক্ত করা হয়েছে, প্যাসিভে বলতেছি। এর মানে কি ইট ইজ রিকগনাইজ, ইট ইজ রিকগনাইজ, ইট ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবার একটা জিনিস দেখো, উই ক্যান্ট হেল্প রিলাইং, এটা তো গেছে, কিন্তু এই যে ইংলিশ ইজ ইউজড, ইজ রিকগনাইজড, এগুলো সব প্যাসিভের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট। প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস অনুযায়ী হইলেও এরা দুইজনই প্যাসিভের পাস্ট বলে, ধরো প্রেজেন্ট ইনডেফিনিট। তো যেহেতু দুইটা থেকে তুমি দেখতেছো প্রেজেন্ট ইনডেফিনিট, এর মানে পুরো প্যাসেজটাই আমার প্রেজেন্ট ইনডেফিনিটে বলা আছে। প্যাসেজের টেন্সটা খেয়াল করার চেষ্টা করবে, যদি প্যাসেজে দেখো 2-4টা সেন্টেন্স পাস্টে আছে মানে পুরো প্যাসেজটাই পাস্ট হবে, যদি দেখো প্যাসেজটা প্রেজেন্টে বলে মানে পুরো প্যাসেজটাই প্রেজেন্ট হবে। ফিউচারে বলা প্যাসেজ খুব কম দেয়, কারণ ফিউচার একটু ঝামেলা, ফিউচারে ভেরিয়েশন করা যায় কম, এই পেঁচানো যায় কম, এই জন্য হচ্ছে তোমার এটা বেশি দেয়। তো ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট কেন? ফর একটা প্রিপোজিশন, আমি কি বলছি প্রিপোজিশনের পর কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, ফর মেইনটেইনিং, ফর মেইনটেইনিং। দেখো আমরা যা যা পড়ছি সেগুলাই আসছে, তার কি লিখলাম? মেইনটেইনিং, ফর মেইনটেইনিং, for maintaining communication with our development partners. A good command of English as well as regular practices dash essential for us. এতক্ষণ কি বলছি? প্রেজেন্ট ইনডেফিনিটের কথা বলছি না, সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে is essential for us. আচ্ছা, এখন কথা হচ্ছে a good command of English as well as regular practices, as well as হচ্ছে and এর জায়গায় বসছে। সো a good command of English আর regular practices, তো একাধিক জিনিসকে যেহেতু as well as যুক্ত করা হয়েছে, তো একসাথে আমরা পুরো একটা প্লুরাল সাবজেক্ট পাচ্ছি, সেজন্য প্লুরাল হিসেবে আমি এখানে আর বসাবো। এটা তোমার একটু সাবজেক্ট এগ্রিমেন্টে চলে গেছে, বাট হচ্ছে আমি দেখতেছি যে এখানে প্লুরাল জিনিসপত্র, একাধিক জিনিসের কথা বলা, সো সেই কমন থেকে আমি আর বসায় দিলাম। 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, 80% ইনফরমেশন অফ অল দি কম্পিউটার্স। দেখো 80% ইনফরমেশন কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন তুমি কাউন্ট করতে পারবে না। পার্সেন্টেজ, যে প্রতি 100টা ইনফরমেশনের মধ্যে 80টা ইনফরমেশন তুমি মেজার করতে পারছো, বাট তুমি গুনতে পারছো না 1টা-2টা করে। সো এই আনকাউন্টেবল জিনিসটা যেহেতু তোমার প্রিপোজিশনে আগে বসছে, সো আমি আগের সাবজেক্টটা কাউন্ট করবো। অল দ্য কম্পিউটার্স, আমি প্লুরাল কাউন্ট করবো না, এটা সাবজেক্ট একটা রুল। সো আমি বলবো ইজ ইন ইংলিশ। 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স ইজ ইন ইংলিশ। উইথ এ ভিউ টু, ফ্রেজ চলে আসছে। উইথ এ ভিউ টু থাকলে কি হয়? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব কি? এক্সচেঞ্জ, এটার সাথে আইএনজি বসাতে। উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং, উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং our views with the rest of the world, we have to কি? have to হচ্ছে তোমার মাস্টের পরিবর্তে বসে। মাস্ট যেহেতু মডেল অক্সিলারিজ, ওর পরে ভার্বের বেস ফর্ম বসে, have to এর পরেও ভার্বের বেস ফর্ম বসবে। have to learn English। এই যে ছোট ছোট জিনিসগুলা সলভ করতে করতে, এই যে ভাই আপনি অ্যাজ ওয়েল এজ এর এই রুলসটা তো পড়াননি। এই যে এখানে অফ এর যদি প্রিপোজিশন থাকে, অফ একটা প্রিপোজিশন, ওর পরেও সাবজেক্ট আগেও সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমি যে আগের সাবজেক্ট অনুযায়ী নাম্বার ধরবো, ভার্ব প্লাস সিঙ্গুলার প্লুরাল ধরবো, এগুলো তো আপনি আগে বলেননি। এইগুলা প্র্যাকটিসের সাথে সাথে আসবে। আমি যদি এরকম 1-2টা করে বলতে চাই না, তোমার দেখা যাবে অ্যাডমিশনে সব আমার এখন পড়াইতে হচ্ছে, তুমি বলবা ভাই এত কিছু কেন পড়াইতেছেন, তখন তোমার কাছে আমার মনে হবে এত কিছু কেন। সো তোমাকে আমি একদম যা না জানলে না সেটা আমি পড়া দিতেছি, বাকি আরো এক্সট্রা আনুষঙ্গিক যা যা 1-2টা জিনিস জানা দরকার তুমি সলভ করতে করতে এমনি জেনে যাবা। যেটা ডিটেলস লাগবে না ওটা আমি ডিটেলস তোমাকে পড়াচ্ছি না, যেটা ডিটেলস লাগে ওটা তোমার একদম ডিটেলস আমি জানাচ্ছি, কিন্তু যেটা থেকে মাত্র 2-4টা রুল স্পেসিফিক্যালি দরকার, ওটা তুমি সলভ করতে করতে এমনিই বুঝে যাবে, এমনিই জেনে যাবে, ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু, ঠিক আছে? আর আমি তো তোমার কয়েকটা সলভ করে দিতেছি, তো ওখান থেকে তুমি জানতেছো। আচ্ছা আসো, মোর ওভার উই ড্যাশ উইথ, উই প্রোভাইড। আচ্ছা প্রোভাইড কি? উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ, গুড স্কোপ অফ যেহেতু প্রিপোজিশন, তো ওর পর কি হবে? আইএনজি হবে। গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুক থ্রু ইংলিশ। আচ্ছা এখন ইংলিশের যে বেস্ট বুকস গুলা, এটাকে আমরা যে হচ্ছে কি বলা যায়, এই যে ইংলিশের মাধ্যমে আমরা হচ্ছে পৃথিবীর যে বেস্ট বুক গুলাকে এনজয় করতে পারতেছি, পৃথিবীর সবচেয়ে ভালো ভালো লেখা বেস্ট সেলার বুক গুলাকে আমরা যে পড়তে পারতেছি, নিজেরা ওই ভাষা যে যিনি লেখছেন তার লেখা না বুঝলেও পড়তে পারতেছি, তার কারণ ইংলিশের কারণে পড়তে পারতেছি না। তো আমরা কি নিজে থেকে সুবিধাটা নিজের থেকে সুবিধা সরবরাহ হইতেছে, নাকি আমাদেরকে সুবিধাটা সরবরাহ করা হচ্ছে? আমরা নিজের থেকে সুবিধা সরবরাহ করতেছি নিজেদের? না, সুবিধাটা ইংলিশ আমাদের সরবরাহ করতেছে, আমাদের সুবিধাটা সরবরাহ করা হচ্ছে, প্যাসিভে বলতেছে। সো আমি বলবো moreover we are provided with the good scope of enjoying the best books through English দেখো English is now no longer the native
স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ নাও দ্য নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। যেহেতু নাও আছে মানে এখন প্রেজেন্ট বসার কথা, যেহেতু কন্টিনিউয়াস বসানোর মতো কোনো ভার্ব নেই, আমি কন্টিনিউয়াস কোত্থেকে বসাবো, শুধু ইজ বসাইলাম, প্রেজেন্ট বসাইলাম। নাও ইট, এখন দেখো নাও ইট, এখানে আবার বসছে নাও, এবং এইখানে আমার ব্র্যাকেটে বি ভার্ব না, এখানে বিলং একটা নর্মাল রেগুলার ভার্ব দেওয়া, যেটাকে আমি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিতে পারবো। সো নাও যেহেতু আছে আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, নাও ইট ইজ বিলঙ্গিং, ইট ইজ বিলঙ্গিং, আমি এটাকে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবো, ইট ইজ বিলঙ্গিং টু দ্য ওয়ার্ল্ডস পিপল। ইট ইজ হাই টাইম, আচ্ছা ইট ইজ হাই টাইম, যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে, এটা আমি স্পেশাল ইউজে পড়াবো। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যদি থাকে, সেই ক্ষেত্রে অলওয়েজ ভার্বের পাস্ট ফর্ম বসে, পের পাস্ট ফর্ম পেইড বসবে, এটা আমি সামনে পড়াবো। It is high time we paid more attention to English. Otherwise কি হবে, আমরা পিছিয়ে পড়বো, আমরা এখন পিছিয়ে যাচ্ছি বা হচ্ছে আমরা অতীতে পিছিয়ে গেছি এমন না, যদি আমরা ফলো না করি আমরা আগামীতে পিছিয়ে যাবো। আমি কি বলবো, উই উইল ল্যাগ বিহাইন্ড, এটা কিন্তু মিনিং দিয়ে বের করতে হবে, এটা তুমি রুলসে ফেলতে পারবে না, এটা তোমাকে একটু মিনিং দিয়ে বের করতে হবে। সো দুই একটা এরকম এক দুইটা গ্যাপ তোমাকে একটু ট্রিকি, একটু থটফুল দিবেই, কারণ যদি সবই দেয় তাহলে তো হচ্ছে সাথে সাথে জেগে তুলতে হবে, বাট সবাই তুলতে পারে না কেন, ধরাটা মানুষ কেন খায়, এরকম ছোট ছোট জায়গাতে খায়। তুমি এরকম দিয়ে একটা না পারলে হচ্ছে সাথে 5-6 পাবা, বাট তোমার বেসিক গুলো তুমি তুলতে হবে, সাথে 7 আর কি পাবা না, সাথে 7 তোলার জন্য একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। সো দিনাজপুর বোর্ড 2024 গেল, আশা করি এই অংশটা সবার কাছে ক্লিয়ার। এবার হচ্ছে আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র আমরা একটু দেখি, আরো কিছু রুলস একটু নাড়াচাড়া করে যাই। তো আসো দেখো, বিফোর আফটার, এটা নিয়ে একটা ভেজাল লাগে মাঝে মধ্যে, সো এই জিনিসটা আমি একটু বলি। বিফোর আফটার, এখন বিফোর আফটার বেলায় হচ্ছে কি, দুইটার বেলাতেই হচ্ছে তোমার এক ক্ষেত্রে হচ্ছে বিফোরের বেলায় হচ্ছে আগে বসে পাস্ট পারফেক্ট, পরে বসে পাস্ট ইনডেফিনিট। আফটারের বেলায় আগে বসে পাস্ট ইনডেফিনিট, পরে বসে পাস্ট পারফেক্ট। এই জিনিসটা মনে থাকে না অনেকের, আমার নিজেরও মনে থাকতো না। আমি যেভাবে মনে রাখতাম সেটা আমি বলি, বিফোর আর আফটার এই দুইটার মধ্যে কমন জিনিস কি, পাস্ট পারফেক্ট টেন্স। এইটাকে মনে রাখবো এইভাবে যে বিফোর মানে আগে, আফটার মানে পরে। এখন পাস্ট পারফেক্ট কোথায় বসবে, ওদের মিনিং অনুযায়ী। তার মানে কি, বিফোর মানে যেহেতু আগে, তাই বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট, আর আফটার মানে যেহেতু পরে, তাই আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, বিফোর মানে আগে, তাই বিফোরের আগে পারফেক্ট, আফটার মানে পরে, তাই আফটারের পরে পারফেক্ট। দেখো, দ্য থিফ হ্যাড এসকেপড বিফোর দ্য পুলিশ কেম। এই যে বিফোরের আগে একটা অংশ, পরে একটা অংশ, আমি কি বলছি, বিফোর মানে আগে, তাই বিফোরের আগে পারফেক্ট, সো বিফোরের আগের ভার্বটা হচ্ছে পারফেক্ট, হচ্ছে দ্য থিফ হ্যাড এসকেপড বিফোর দ্য পুলিশ কেম। আর যদি আফটার বসতো তাহলে কি হইতো, এই হ্যাড এসকেপড না হয় এটা হয়ে যেত এসকেপড, আর কেমটা হয়ে যেত হ্যাড কাম। দ্য থিফ এসকেপড আফটার দ্য পুলিশ হ্যাড কাম। ঠিক আছে, ইজি জিনিস। কিন্তু এখানে একটা কথা, যেটা রুলস এ পর্যন্ত, বাট এখানে একটা কথা হচ্ছে, যদি তোমার পাস্ট পারফেক্ট, যদি পারফেক্টটা পাস্ট পারফেক্ট হয়, তাহলে এই পাসটা হবে পাস্ট ইনডেফিনিট, যদি এই পাসটা পাস্ট ইনডেফিনিট হয় এটা হবে পাস্ট পারফেক্ট। মানে যদি এক পাস পাস্ট হয় আরেক পাসও পাস্ট হবে, ইনডেফিনিট হোক বা পারফেক্ট হোক। কিন্তু যদি এমন হয় যে এক পাস পারফেক্ট, ওটা পাস্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট, যেমন আফটারের অংশটা এখানে হচ্ছে তোমার পাস্ট ইনডেফিনিট, এখানে পাস্ট পারফেক্ট, যদি পাস্ট পারফেক্ট না হয় এটা হয়তো হ্যাজ কাম, এটা হয়তো হ্যাজ কাম, তখন আমি বলতাম এসকেপড, এটাকে প্রেজেন্ট ইনডেফিনিটে না গিয়ে আমি বলতাম উইল এসকেপ। যদি তোমার আফটারের আগে বা বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডেফিনিটের জায়গায়, সরি, বিফোরের আগে বা আফটারের পরে পাস্ট পারফেক্টের জায়গায় প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে আরেকটা যে অংশ বাকি ওই জায়গায় পাস্ট ইনডেফিনিট থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট না, পাস্ট ইনডেফিনিটের জায়গায় ফিউচার ইনডেফিনিট বসবে, এটা খেয়াল রাখবা। ঠিক আছে, পাস্ট আফটারের পর হচ্ছে যে যদি হ্যাজ কাম চলে আসে, তখন তোমার এটা বলতে হবে দ্য থিফ উইল এসকেপ, যে পুলিশ আস্তে আস্তে চোর পালায় চলে যাবে, চোর পালায় গেছে এমন না। ঠিক আছে, যদি লেস্ট থাকে, লেস্ট থাকলে হচ্ছে ভার্বের আগে শুড বা মাইট বসে। এই জিনিসটা আনার একটা মাত্র কারণ, যে লেস্ট থাকলে ভার্বের আগে শুড বসে, এটা অনেকেই জানে, বাট মাইট যে বসতেও পারে এটা ম্যাক্সিমাম মানুষ ভুলে যায়, এটা পড়াই তারপরও ভুলে, জানি না কেন ভুলে, বাট ভুলে যায়। এই গেল একটা ব্যাপার। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এটা হচ্ছে তোমার, এটা থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, এটা বলছিলাম সামনে পড়াবো, বাট এখানে চলে আসছে, এখানেই পড়াই দিচ্ছি। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হয়। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং, ইউ গিভ আপ না, হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, অথবা হি মাইট মিস দ্য ট্রেন। ওকে, তারপর হচ্ছে সিন্স বা ফর, এটা হচ্ছে আমি গত ক্লাসে পড়াইছি। যদি তোমার এরকম হয় যে তুমি একটা কাজ আগে শুরু হয়ে বর্তমানে চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাইতেছো, সেই ক্ষেত্রে তুমি যদি কখন শুরু হইতেছে সেই শুরু টাইমটা, বিগিনিং টাইমটা বলো, সেই বিগিনিং টাইম বলে বসবে সিন্স, আর কতক্ষণ ধরে হইতেছে এটা যদি বলো, অ্যামাউন্ট অফ টাইম বলো, তাহলে বসবে ফর। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি শুরু হয়েছে, তুমি সকালটা বললা, তো তখন হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। কিন্তু তুমি যদি বলো যে সকাল থেকে না, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে,
সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন বলতে হবে ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স, ফর 4 আওয়ার্স, ফর আ হোল ডে, ওইটা আমি বলতে পারি, ঠিক আছে। অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এগুলো হচ্ছে অবাস্তব যেন অর্থে ইউজ হয়, যেন অর্থে, অবাস্তব অর্থে বা অবাস্তব যেন অর্থে ইউজ হয়, সুন্দরভাবে যদি বলি, অবাস্তব বুঝাতে যেন অর্থে ইউজ হয়, অবাস্তব যেন। অবাস্তব যেন মানে কি, যে হচ্ছে আমি এমন ভাবে তোমাকে হচ্ছে একটা কিছু বললাম যেন আমি এটা সব বুঝা হচ্ছে আমি জানি না। সে তোমার কাছে এমন একটা ভাব নিতেছে জানো সেখানকার লিডার অথচ এখানকার কর্মচারীও, মানে ওইরকম একটা ব্যাপার, ঠিক আছে। ও এমন একটা দলনেতা হিসেবে তোমার সামনে অ্যাপিয়ার করতেছে, ও এখানকার টিমমেটও না, বাস্তবতার সাথে ওর কাজের মিল নাই। ও বলতেছে ভাবে যেন সব জানে, কিন্তু জিজ্ঞেস করে কিচ্ছু পারে না। ও ভাব দেখাইতেছে ওর সব পড়া শেষ, কিন্তু তুমি ওর সিলেবাস খুলে দাও, ওর কিচ্ছু পড়া হয়। এইরকম ক্ষেত্রে অবাস্তব যেন আমরা ইউজ করি, যে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, যেন হি ওয়্যার দ্য লিডার, বা আই উইশ আই ওয়্যার এ কিং, এইসব জায়গায় হচ্ছে তোমার অ্যাজ ইফ, অ্যাজ দ্য উইশ বসে। আর এইসব যখন থাকে প্রেজেন্ট টেন্সের পর তোমার অ্যাজ ইফ, অ্যাজ দ্য উইশ থাকে, তখন প্রেজেন্ট টেন্স থাকলে পরে হচ্ছে তোমার ওই অ্যাজ ইফ, অ্যাজ দ্য উইশ এগুলা পর ওয়্যার বসে। আর যদি প্রেজেন্ট টেন্স না থাকে, এখানে পাস্ট থাকে, বা হচ্ছে তোমার এইখানে ওয়্যার না থাকে, তখন হচ্ছে এখানে তোমার হ্যাড প্লাস ভি3 বসে, হ্যাড প্লাস ভি3 বসে, ওকে, হ্যাড প্লাস ভি3 বসে। আর যদি প্রেজেন্ট টেন্স থাকে কিন্তু ওয়্যার না থাকে, সেক্ষেত্রে হ্যাভ, হ্যাজ প্লাস ভি3 গেল। নো সুনার হ্যাড, এটার রুলসটা আমরা অনেকে জানি, এই ক্ষেত্রে জাস্ট এটা একটু মনে রাখো যে নো সুনারের পর যেহেতু হ্যাড আছে, সো হ্যাডের পর একটা ভি3 বসবে, হ্যাডের পর একটা ভি3 বসবে, এবং এরপর দেন বা ওয়েন যেটাই বসুক সেটার পর ভি2 বসবে, ওকে। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ ওয়েন হি রান অ্যাওয়ে, বা হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ ওয়েন হি রান অ্যাওয়ে, ঠিক আছে। এটা ওয়েন, এটা দেন হবে, এটা ওয়েন না, এটা দেন হবে, এটা টাইপিং মিস্টেক, এটা রয়ে গেছে, ঠিক করা হয়নি। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, দেখো র্যান অ্যাওয়ে বলছি, ভি2 হয়েছে, ওকে। সো এই হচ্ছে রুলস। নো সুনার হ্যাডটা তোমার রাইট ফর্ম অফ ভার্বস এর চেয়ে বেশি লাগে কমপ্লিটিং সেন্টেন্সে, কমপ্লিটিং সেন্টেন্সে জিনিসটা বেশি দেয়, ঠিক আছে। সো রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য তুমি যদি দেখো মোটামুটি এই কয়েকটা জিনিসই আমাদের লাগে, মোটামুটি এই কয়েকটা জিনিসে ঘুরে ফিরে আসে রাইট ফর্ম অফ ভার্বস। মোটামুটি তুমি যদি এই কয়েকটা জিনিসও জানো, মোটামুটি 80 থেকে 90% অফ দ্য রুলস আর ডান। বাকি 10% কি, বাকি 10% হয় শব্দ বা তোমার ভয়েস দিয়ে প্যাচাবে, অথবা হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্টে ফেলে দিবে। সলভ করতে করতে কিরকম প্যাচ দিতে পারো তুমি এমনি আইডেন্টিফাই করে ফেলবো, ওটা দেখবো তুমি এমনি পারতেছো, ওটা নিয়ে বেশি প্যারা হবে না। বাট মোটামুটি তোমার 7-এর মধ্যে অ্যাটলিস্ট 6 পাওয়ার জন্য, অ্যাটলিস্ট 6, এমন না যে 6-এর উপর পাবা না, অ্যাটলিস্ট 6, অ্যাটলিস্ট 6 পাওয়ার জন্য যা যা শেখা দরকার আমি সব বলে দিছি। এবার আসো কিছু প্র্যাকটিস দেখাই তোমাকে। ক্রিকেট ড্যাশ এ পপুলার গেম, এখন ক্রিকেট ইজ এ পপুলার গেম না ক্রিকেট ওয়াজ এ পপুলার গেম, কোনটা ধরবো? সামনে আসো। নাওয়াডেজ, এই যে নাওয়াডেজ, নাওয়াডেজ যেহেতু আছে, নাওয়াডেজ যেহেতু আছে, বর্তমান সময়ের কথা বলা হচ্ছে, সো এখানে ইজ হবে, বুঝে যেতেছে। এবং নাওয়াডেজ, নাও, অ্যাট প্রেজেন্ট, এরা সবাই হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। তো এরা বাক্যে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তো পিপল ইজ লঙ্গিং হবে, পিপল ইজ লঙ্গিং টু, লঙ্গিং টু ওয়াচ ইট টু গেট প্লেজার। ক্রিকেট ড্যাশ এ জেন্টলম্যানস গেম টু, ক্রিকেট কলস এ জেন্টলম্যান গেম হবে? ক্রিকেট নিজে নিজেকে জেন্টলম্যান গেম বলে না, ক্রিকেট নিজে নিজেকে বলে না, ক্রিকেটকে বলা হয়, প্যাসিভ ভয়েসে বলা আছে। সো ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেট, আরে কি লিখলাম দূর, ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেট ইজ কল্ড, কি ব্যাটসম্যানের মতো লাগে কেন? ক্রিকেট ইজ কল্ড a gentleman's game, a bond of friendship dash among the playing nations, a bond of friendship, এটা কি নেশনের নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ ক্রিয়েট করে, এর মানে কি ফ্রেন্ডশিপটা নেশনদের মধ্যে ক্রিয়েট করা হয়, ক্রিয়েট হয়ে যায়, ফ্রেন্ডশিপ নিজে নিজে ক্রিয়েট করে না, নিজেকে নিজে ক্রিয়েট করে না, ফ্রেন্ডশিপ ক্রিয়েট করা হয় নেশনদের মাধ্যমে। সো বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ ক্রিয়েটেড, এটাও প্যাসিভে আছে, ইজ ক্রিয়েটেড। এখন দেখো আমি কিন্তু ইজ ক্রিয়েটেড, ইজ লঙ্গিং, ইজ কল্ড সব তোমার প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভে যেমন বসে সেভাবে বুঝাই দিচ্ছি। প্যাসিভের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিটের ফরম্যাট হচ্ছে এম ইজ আর প্লাস ভি3, এটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিটের ফর্ম, ওকে। দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি কি, ইজ পপুলারলি নোন, এটাও তোমার প্যাসিভে বলা আছে, ইজ পপুলারলি নোন as the tigers, our cricket team is, our cricket team is very organized, our cricket team is very organized, প্রেজেন্টে বলতেছি। অলরেডি থাকলে আমি কি বলছি, অলরেডি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাই এখানে প্রুফটা কি হবে, ইট অলরেডি হ্যাজ প্রুভড, এখানে গ্যাপ কেন বসে আমি বুঝলাম না, ইট অলরেডি হ্যাজ প্রুভড, এখানে আমি গ্যাপ কমে লিখুন কোন জায়গায়, ইট অলরেডি হ্যাজ প্রুভড ইটস ওয়ার্থ ইন মেনি অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচ, মেনি অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচ, এটা কেমন ফরম্যাট, এটা একটা
ফরম্যাট আছে, এরকম বসতে পারে ম্যানি এ ম্যান, ম্যানি এ কাউ, ম্যানি, তারপর হচ্ছে একটা আর্টিকেল, তারপর হচ্ছে একটা নাউন বসতে পারে। সো ম্যানি অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ, এটা কিন্তু ইনকারেক্ট, এরকম ভার্বের ফরম্যাট বা এরকম সেন্টেন্সের ফরম্যাট হয়। আওয়ার ক্রিকেটার্স, ক্রিকেটার্স প্লুরাল, সো এখানে আর ক্যাপেবল হবে, ক্রিকেটার্স আর, একে তো প্রেজেন্ট, প্রেজেন্টের পর দেখবো সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল বসা দিলাম। আওয়ার ক্রিকেটার আর ক্যাপেবল অফ, অফ, অফের পর আছে কম্পিট, অফ যেহেতু একটা প্রিপোজিশন, কম্পিটকে আমি কি শুধু কম্পিট লিখবো? না, আমি লিখবো কম্পিটিং। কেন কম্পিটিং লিখবো? অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি বসে? ভার্ব প্লাস আইএনজি। কম্পিটিং উইথ দ্য রিনাউন্ড ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি, অলরেডি কি, অলরেডি প্রেজেন্ট পারফেক্ট, অলরেডি থাকলে আমি কি বলছি? প্রেজেন্ট পারফেক্ট হয়, তো গোটা কি হয়ে যাবে? হ্যাজ গন, গোটা হয়ে যাবে হ্যাজ গন। এন্ড হ্যাজ গন না হ্যাভ গন? দ্য প্রেস্টিজ, দ্য প্রেস্টিজ এটা একটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এটা সিঙ্গুলার ইউনিট হিসেবে কাউন্ট করে, আমরা এটাকে হ্যাজ গন বসাবো, হ্যাজ গন আপ ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যারেনা থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম ইন স্পাইট অফ ইটস রিনোন, সামটাইমস আওয়ার ক্রিকেটার্স ড্যাশ আস, শক আস নাকি শকস আস, কোনটা দিব? আবার ক্রিকেট টিম, ক্রিকেট টিম তো একটাই, সো এই জন্য আমি শকস লিখবো। কত হচ্ছে ভাইয়া? প্যাসিভে লিখলেন না অ্যাক্টিভে লিখলেন? ক্রিকেট টিম নিজেই তো আমাদের শক করে, আমরা তো ক্রিকেট টিম দ্বারা শক হই, এমন না তো হচ্ছে আমাদের কারণে ক্রিকেট টিম শক হয়, তাই না? আমাদের কারণে ক্রিকেট টিম হচ্ছে মানে কি বলা যায়, ব্যথিত হয়, ওদের পারফরমেন্সে আমরা ব্যথিত হই, তাই না? ওরা ব্যথিত করে, সো সেই হিসাবে আওয়ার ক্রিকেটার শকাস বাই, বাই যেহেতু আসছে, বাইও হচ্ছে একটা প্রিপোজিশন, সো বাই এর পর হচ্ছে পারফর্মিং হবে, বাই পারফর্মিং পোরলি। এখন এই ব্যাপারে কিছু না বলি, ইভেন আফটার দ্যাট, এত কিছুর পরও উই বিলিভ আওয়ার ক্রিকেটার্স ড্যাশ অল আদার, মানে আউটশাইন অল আদার কম্পিটিটরস ইন ফিউচার, আমি ভবিষ্যতে কথা বলছি, এর মানে কি? উইল আউটশাইন হবে, উইল আউটশাইন হবে, ওকে। হাউএভার দে ড্যাশ মোর ভিগরাস প্র্যাকটিস টু রিচ দেয়ার গোল, তাদের কি, তাদের এখন হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস দরকার যেন তারা নিজেদের গোলে পৌঁছাতে পারে, দে নিড মোর প্র্যাকটিস, দে নিড মোর প্র্যাকটিস টু রিচ দেয়ার গোলস, ওকে। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু ক্রিকেট নিয়ে কথাবার্তা বলছি এবং পুরোটা কিন্তু আমরা একটানা সলভ করে যেতে পারছি, আমরা কিন্তু কোথাও কনফিউজড হইনি, ওকে। সো এইগুলো হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। আসো আরেকটা দেখাই, ড্যাশ নলেজ ইজ নট লিমিটেড টু এনি এজ অর টাইম, বাক্যের শুরুতে যদি এরকম গ্যাপ দিয়ে দেয় ভার্বের, ভাইয়া কি বসাবো এরকম ক্ষেত্রে? ম্যাক্সিমামলি যেটা কারেক্ট অ্যান্সার হয় সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অ্যাকোয়ারিং বসা দিব। অ্যাকোয়ারিং কেন? দেখো অ্যাকোয়ারিং কি, যদি আমি জিজ্ঞেস করি অ্যাকোয়ারিং, যদি আমি বলি অ্যাকোয়ারিং, তুমি আমাকে প্রশ্ন করো অ্যাকোয়ারিং কি, আমার কাছে উত্তর সেন্টেন্সে আছে অ্যাকোয়ারিং নলেজ। এখানে আমি যেটার সাথে ভার্ব প্লাস আইএনজি বসে দিয়েছি সেটাকে কি দিয়ে প্রশ্ন করলো, যদি দেখো যে ওটা পরে একটা অংশ কিছু উত্তর বলা আছে, এর মানে এটা এখানে ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু যদি দেখো যে না এখানে কিছু বলা নেই, ওই যে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ যেটা বলছিলাম, যদি দেখো কিছু বলা নেই তাহলে টু বসায় দিবা, বাট নরমালি বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি বসে। ইট ক্যান গেইন বাই এনি পারসন অল থ্রু দ্য লাইফ, দেখো ইট ক্যান এর পর গেইন দিছে কিন্তু বলছে এটা মানুষের দ্বারা অর্জিত হইতে পারে, মানুষ অর্জন করবে কি, এটা অর্জিত হইতে পারে, এটা তো আর মানুষ মানে এটা তো আর মানুষকে অর্জন করবে না, মানুষ একে অর্জন করবে, এই মানুষ দ্বারা অর্জিত হবে। তো সেই জন্য হচ্ছে আমরা এখানে এটাকে প্যাসিভ বলবো, ইট ক্যান বি গেইনড, ইট ক্যান বি গেইনড, ইট ক্যান বি গেইনড বাই এনি পারসন অল থ্রু দ্য লাইফ। ইট ড্যাশ লাইক, এটা কি দেখো ইজ নট লিমিটেড, ইট ক্যান বি গেইনড, তো সব হচ্ছে আমার প্রেজেন্টে বলা, ক্যান দেওয়া, সাম বলবো ইট ইজ লাইক আনলিমিটেড ওয়েলথ হুইচ ক্যান নেভার, হুইচ ক্যান কি দেখো এটা আমার যেহেতু অ্যাক্টিভে বলা আছে আমি ওটাকে অ্যাক্টিভ বলবো, হুইচ ক্যান নেভার ফিনিশ, যেটা কখনো শেষ হবে না, যেটা কখনো শেষ হবে না, জ্ঞান অর্জন কখনোই শেষ হবে না। হাউএভার যাই হোক, দ্য লেভেল অফ এ পারসন নলেজ, দ্য লেভেল অফ এ, একজন মানুষের যে জ্ঞানের লেভেল এটা কি হয়, ডেভেলপস উইথ হিজ ডেডিকেশন, মানুষের সময়ের সাথে সাথে ডেভেলপ হয়, আর ডেভেলপ তো মানুষ নিজেই করে, সো ঠিক আছে ডেভেলপস হবে, এটা হচ্ছে ডেভেলপস হবে, ডেভেলপস উইথ হিজ ডেডিকেশন, patience and continuity, a person dash some new knowledge through regular observation, হচ্ছে তোমার observation and experimentation। আচ্ছা এ পার্সন এর পর হচ্ছে তোমার হ্যাভ, এখানে একটা ভার্ব দেয়, তারপর হচ্ছে সাম নিউ নলেজ থ্রু রেগুলার অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্টেশন, এর মানে এই হ্যাভই হচ্ছে মানে এখানকার মেইন ভার্ব। তো এখন আমি দেখতেছি যে এইখানে আমি কিভাবে নলেজ অর্জন করতে পারি সেই উপায়গুলো বলা আছে, এর মানে হচ্ছে আমি নিউ নলেজ কিভাবে রেগুলার অবজারভেশনের মাধ্যমে হচ্ছে অর্জন করতে পারি, সে করতে পারার কথা বলা হয়েছে, এর মানে এই হ্যাভটা শুধু হ্যাজ হিসেবে বসবে না, এই পার্সন ক্যান হ্যাভ হিসেবে বসবে।
এটা কিন্তু একটু তোমার নিয়মের বাইরে, এটা কিন্তু অর্থ বুঝার উপর ডিপেন্ড করতেছে তুমি এটা কারেক্ট করতে পারতেছো কিনা, যে এখানে কি বুঝাইতে চাইছে সে অনুযায়ী এটা বসছে। দ্য প্রোগ্রেস অন হিউম্যান বিং লার্জলি কি, লার্জলি ডিপেন্ডস অন প্রোগ্রেস, এই প্রোগ্রেসটাকে বোঝানো হয়েছে, প্রোগ্রেস অফ হিউম্যান বিং লার্জলি ডিপেন্ডস অন দ্য গ্রোথ অফ নলেজ ইন ভ্যারিয়াস ফিল্ডস ইন পজিটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ওয়েজ। ফর এক্সাম্পল দিয়ে পাঁচটা চলে গেছে। সো এখানে কি হবে, নিউটন ডিসকভার্ড পাস্ট হবে, নিউটন ডিসকভার্ড থিওরি অফ গ্র্যাভিটেশন এন্ড দেয়ার আর মেনি ফেমাস সায়েন্টিস্ট হু ইনভেন্টেড, তারা অতীতে ইনভেন্ট করে গেছে, হু ইনভেন্টেড অ্যামেজিং থিংস। এখানে কিন্তু বাক্য শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপর দেখো এক্সট্রা এক্সটেনশন আসছে, এক্সট্রা একটা অংশ আসছে। এই ক্ষেত্রে টু মেক বসাবো নাকি মেকিং বসাবো, টু মেক বসাবো নাকি মেকিং বসাবো? আমি যদি বলি টু মেক লাইফ বা টু মেক বা মেক, আমি যদি শুধু এই অংশটাকে কোশ্চেন করি যে টু মেক কি তৈরি করতে, আমি দেখো উত্তর আছে লাইফ। এখন আমি যদি আরো কোশ্চেন করি যে লাইফকে কি তৈরি করতে, ইজি অন দি আর্থ, জীবনে হচ্ছে মানে পৃথিবীতে হচ্ছে জীবনটাকে সহজ করতে, কি করতে, জীবনটাকে কি করতে, সহজ করতে। তো আমি কি এর উত্তর প্রথমে আছে লাইফ, তারপর যখন জিজ্ঞেস করছি কি মেকিং লাইফ না টু মেক লাইফ, লাইফকে কি করতে, ইজি অন আর্থ, আমি উত্তর পাচ্ছি, সেই জন্য আমার মেকিং হবে, টু মেক হবে না, যেহেতু আমি উত্তর পাচ্ছি তাই আমি টু বসাবো না। হু ইনভেন্টেড অ্যামেজিং থিংস মেকিং লাইফ ইজি অন দি আর্থ। আশা করি এটাও হচ্ছে তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে আরেকটা দেখাবো, তারপর হচ্ছে আমরা ইয়াতে চলে যাবো, স্পেশাল ইউজে চলে যাবো। স্পেশাল ইউজে খুবই অল্প পড়া তো, সো হচ্ছে এই জন্য এটাই একটু টাইম নিয়ে পড়াইতেছি, কারণ এই জিনিসই হচ্ছে তোমার মেইনলি ভেজালটা করবে। স্পেশাল ইউজে কিচ্ছু ভেজাল নেই, স্পেশাল ইউজে পড়ারই কিছু নেই, এক দুই স্লাইডে পড়া শেষ, এবং প্র্যাকটিস মাত্র 2টা করাবো, তেমনি ওই দিনের মধ্যে সব কভার হয়ে গেছে, স্পেশাল ইউজে কিছুই নাই। সো রাইট ফ্রম ভার্বস একটু টাইম দাও। দ্য ইউনাইটেড নেশনস, এটা হচ্ছে, এটা কোনো বোর্ড কোয়েশ্চেন না, বাট এই কোয়েশ্চেন এই বছর বিভিন্ন কলেজে টেস্ট কোয়েশ্চেনে হচ্ছে আসছে, আমি দেখছি, সেই জন্য হচ্ছে নিয়ে আসছি। আমার কাছে যে হচ্ছে ইয়াটা আছে, বুকটা আছে, যেটা থেকে তোমাদের স্লাইড বা কোয়েশ্চেন্স আমি করি, সেখানে দেখলাম যে এটা বেশ কয়েকটা কলেজে আসছে, সো ওখান থেকে দিছি। দ্য ইউনাইটেড নেশনস রিকমেন্ডেড দ্যাট পাস্ট, ইউনাইটেড নেশন রিকমেন্ডেড দ্যাট ইট ড্যাশ গ্র্যান্ট বাই সিকিউরিটি কাউন্সিল সুন টু স্টপ কিলিং ইন আরাকান, চায়না। আচ্ছা, চায়নার আরাকানে হচ্ছে তোমার কিলিং এর কথা বলা হচ্ছে। সো ইট ওয়াজ গ্র্যান্টেড হবে, ইট ওয়াজ গ্র্যান্টেড হবে, এই বিটা হয়ে যাবে ওয়াজ এবং গ্র্যান্ট হয়ে যাবে গ্র্যান্টেড। ইট ওয়াজ গ্র্যান্টেড বাই সিকিউরিটি কাউন্সিল টু সুন স্টপ কিলিং ইন আরাকান, চায়না। তারপর হচ্ছে বি ওয়ান অফ দ্য ক্রুশিয়াল মেম্বার অফ দ্য ইউক্রেন। তারপর হচ্ছে আচ্ছা কিলিং এট আরাকান, এখানে বাক্য শেষ, ফুল স্টপ। চায়না ড্যাশ ওয়ান অফ দ্য ক্রুশিয়াল মেম্বার্স অফ দ্য ইউএন ড্যাশ ইট ফার্স্ট। দেখো চায়না ডিনাইড ইট ফার্স্ট, এটা কিন্তু মেইন অংশ। আমার এই কমার মধ্যে যে অংশটা আছে, এটা কিন্তু মাঝখানে এক্সট্রা করে চায়না সম্পর্কে একটা তথ্য দেওয়া, মডিফায়ার্স জিনিসটা পড়াবো। যখন তোমার নাউন সম্পর্কে এরকম 2 কমার মাঝখানে এক্সট্রা কোনো তথ্য দেওয়া থাকবে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোজিটিভ, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোজিটিভ। এই যে এটা থেকে এটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটাকে আমরা বললাম অ্যাপোজিটিভ যদি নাও থাকে তুমি বাক্যকে বসে দেওয়া। তো এখানে দেখো ইট ওয়াজ গ্রান্টেড, এটা যেহেতু পাস্টে বসে, তুমি যদি এটাকে বাদ দাও তাহলে কি হয়, চায়না ডিনাই ইট ফার্স্ট। তো এই ওয়াজ গ্রান্টেড এখানে যেহেতু পাস্ট আসছে, আমার ডিনাইটাও হচ্ছে পাস্ট হিসেবে ডিনাইড হবে, তাহলে আমি কি বলতেছি, চায়না ডিনাইড ইট ফার্স্ট। তো আমার কিন্তু সি নাম্বার ফিল আপ হয়ে গেছে, আমি অ্যাপোজিটিভটা কি ফিল আপ করবো? অ্যাপোজিটিভের মধ্যে খেয়াল রাখবা, অ্যাপোজিটিভের মধ্যে কখনো কোনো ফাইনাইট ভার্ব বসে না, কখনো কোনো ফাইনাইট ভার্ব বসে না, নন ফাইনাইট ভার্ব বসবে, হয় বসবে তোমার জিরান পার্টিসিপল, যে ভার্বের সাথে আইএনজি, অথবা বসবে টু প্লাস ভার্ব। কথা হচ্ছে তুমি টু প্লাস ভার্ব বসাবো, অলরেডি তো তোমার বিশাল একটা তথ্য দেওয়াই আছে, সো তুমি কিন্তু কোশ্চেন গুলো উত্তর পাবা, তোমার টু প্লাস ভার্ব বসানোর কোনো দরকার নেই, তুমি ভার্ব প্লাস আইএনজি বসাবা। চায়না বিং ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল বা ওয়ান অফ দ্য ক্রুশিয়াল মেম্বার অফ দ্য ইউএন, জাতিসংঘের একটা ক্রুশাল, একটা খুব গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও সে কি করছে, ডিনাইড ইট ফার্স্ট। মোরওভার চায়না, ইন্ডিয়া, দ্য ইউএসএ, জাপান, ইচ ড্যাশ দ্য ডিসিশন, প্রত্যেকে কি করছে, ইচ সাপোর্টেড দ্য ডিসিশন, প্রত্যেকে কি করছে, সাপোর্টেড, পাস্ট হবে, কারণ মেইন আমার প্যাসেজটা পাস্টে বলেছে, আমার সব পাস্টে যাবে। ইচ সাপোর্টেড দ্য ডিসিশন, কোন ডিসিশন, যেটা হচ্ছে মায়ানমার গভর্নমেন্ট দ্বারা গৃহীত হয়েছে, সো এখানে আমার প্যাসিভ এটা পাস্টে চলে যাবে, টেকেন বাই পাস্টে বলে, সরি এটা পারফেক্ট ফর্মে চলে যাবে, টেকেন বাই মায়ানমার গভর্নমেন্ট only for humanitarian causes, শুধু মানবিক কারণে কি হয়েছে, দ্য ডিফেন্স মিনিস্টার এন্ড দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা
অ্যালাউড রোহিঙ্গা, এখানেও পাস্ট, কারণ দেখো সব পাস্ট আসছে, এটা হচ্ছে পাস্টে, যে তখন হচ্ছে তোমার মানবিক কারণে হচ্ছে রোহিঙ্গাতে বাংলাদেশে অ্যালাউ করা হয়েছে, শেখ হাসিনা তখন ক্ষমতা ছিলেন, তিনি অ্যালাউ করছেন, ডিফেন্স মিনিস্টারও করছেন। এখন এই যে অ্যালাউটা করছেন, এই অ্যালাউটা করছেন, এখানে কিন্তু বাক্য শেষ, তারপর আমি এক্সট্রা করে বাক্যের কথা বলতেছি, ড্যাশ এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড কমিউনিটি। তো কি এখানে কি বসাবো, টু গো বসাবো না গোয়িং বসাবো? যদি আমি গোয়িং বসাই তাহলে আমার আগে প্রশ্ন করতে হবে যে গোয়িং কি? গোয়িং হচ্ছে এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, কিসের কোথায় যাওয়া বা কি যাওয়া? পৃথিবীর বৈশ্বিক যে কমিউনিটি সেটা বিরুদ্ধে যাওয়া। সো গোয়িং এর অ্যান্সার আমি পাচ্ছি, এই জন্য হচ্ছে এখানে গোয়িং বসাবো। যদি গোয়িং এর অ্যান্সার আমি না পাইতাম, আমি গোয়িং কে চেঞ্জ করে টু গো বানিয়ে দিতাম। allowing Rohingyas in Bangladesh going against the world community. One of the reasons which কি which এর পর হচ্ছে মেইন ভার্ব, সো মেকটা কি হয়ে যাবে, মেইন ভার্ব শব্দ যেহেতু পাস্টে এটা হবে পাস্টে, which made us think, which made us think, দেখো মেড এখানে যেহেতু পজিটিভ হিসেবে বসছে, সো মেড আস থিঙ্ক, এই আমরা কিন্তু দেখো আমরা থিঙ্ক করতেছিলাম না, কিন্তু আমাদেরকে থিঙ্ক করানো হয়েছে। সো একটা ভার্ব যখন নিজে কাজ না করে একজনের কাজ করে, সেটা তো পজিটিভ হয়। তো যখন এরকম মেড বসছে পজিটিভ হিসেবে, তখন পজিটিভ বা পরে ভার্বটা বেস ফর্মে চলে আসছে। হু বা which made us think is that the number of newborn babies কি ড্যাশ ইনক্রিজ ডে বাই ডে, ডে বাই ডে এটাও হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। এর মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো ইজ গেটিং বসাইতে নিছি, কিন্তু আমি কি দেখতেছি, ওয়ান অফ দ্য রিজনস হুইচ মেড আস থিঙ্ক, এটা পাস্টে বলা, এর মানে কি ওয়াজ গেটিং ইনক্রিজ হবে। তো আমি এটাকে প্রেজেন্ট ইনডেফিনিটে বসাইতে গিয়ে দেখলাম আমার প্যাসেজ পাস্টে বলা, আমি প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস বসাইতে পারবো না, আমার পাস্ট কন্টিনিউয়াস বসাতে হবে, ওয়াজ গেটিং ইনক্রিজ ডে বাই ডে। ইট ইজ ইম্পর্টেন্ট টু বি নোটেড দ্যাট মায়ানমার dash understanding the crisis, it is important to be noted that আচ্ছা okay এক মিনিট, one of the reasons which made us think is আচ্ছা that the number of newborn babies was getting increased day by day. It is important to be noted that Myanmar was understanding, past কথা যেহেতু বলছে সেটা past হবে, Myanmar was understanding the crisis. There is no way to take it, there is no take it for granting, for যেহেতু তোমার প্রিপোজিশন সেখানে হবে granting, take it for আচ্ছা ওয়েট, টেক ইট ফর হিসেবে এখানে গ্র্যান্টিং বসার কথা, বাট টেক ইট ফর গ্র্যান্ট, এই ফ্রেজটাকে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু আমরা একটা ওয়ার্ড জানি টেকেন ফর গ্র্যান্টেড, টেকেন ফর গ্র্যান্টেড ফ্রেজ ওয়াইজ এখানে ফর এর পর গ্র্যান্টেড হয়, এখানে এই ফ্রেজটা ইউজ হয়েছে, যে কারণে ফর এর যে রেগুলার নিয়ম ফর এর পর গ্র্যান্টিং বসার সেই নিয়মটা বসবে না। যথেষ্ট টাফ একটা কোশ্চেন করছে, এত টাফ রাইট ফর্ম অফ ভার্বস নরমালি করে না, একটু বেশ কয়েকটি আছে এখানে ট্রিকি। ফর গ্র্যান্টেড হবে, এখানে গ্র্যান্টিং হবে না, কেন? এই ফ্রেজটার জন্য, কারণ টেকেন ফর গ্রান্টেড একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজ হিসাবে নো ওয়ে টু টেক ইট ফর গ্রান্টেড দ্যাট রোহিঙ্গাস উইল লিভ হিয়ার ফর এ লং টাইম। ওকে, ইট ইজ টাইম দেখো ইট ইজ টাইমের পর কিন্তু আমরা নর্মালি ইট ইজ টাইমের পর যখন আমাদের সাবজেক্ট থাকে সাবজেক্টের পর আমরা পাস্ট বসাই, কিন্তু যেহেতু এখানে ইট ইজ টাইমের পর কোনো সাবজেক্ট নাই, তো আমরা এখানে এই টেকটাকে ইনফিনিটিভ বানিয়ে দিব, ইট ইজ টাইম টু টেক, ইট ইজ টাইম টু টেক, ঠিক আছে, ইট ইজ টাইম টু টেক প্রপার ইনিশিয়েটিভস। কিসের জন্য ইনিশিয়েটিভস? রিগার্ডিং দ্য ক্রাইসিস, রিগার্ডিং কি কি দ্বারা কোশ্চেন করলে উত্তর কি পাইতেছি? দ্য ক্রাইসিস, রিগার্ডিং ফর হোয়াট? রিগার্ডিং দ্য ক্রাইসিস, রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং দ্য ক্রাইসিস, এর জন্য রিগার্ডিং বসাইছি। এখন হচ্ছে আমি যেহেতু দেখলাম যে না প্যাসেজের মধ্যে একটু ভেজাল বেশি, আমি শুরু থেকে একবার রিডিং দিব, যদি কোনো জায়গায় চেঞ্জ করা লাগে বা আমার কাছে মনে হয় যে না এখানে ভুল করছে, আমি আবার একটু ঠিক করে দিব। দেখো, the United Nations recommended that it was granted by the Security Council soon to stop killing in Arakan. China, being one of the crucial members of the UN, denied it first. Moreover, China, India, USA, Japan each supported the decision taken by Myanmar government only for humanitarian causes. The defense minister and the prime minister Sheikh Hasina allowed Rohingyas in Bangladesh going against the world community only for humanitarian causes. One of the reasons which made us think is that the number of newborn babies was getting increased day by day. আচ্ছা, এইখানে আসার পর আমার কাছে মনে হইলো শেখ হাসিনা অ্যালাউড রোহিঙ্গাস ইন বাংলাদেশ গোয়িং এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, পাস্টের ঘটনা এই পর্যন্ত শেষ। এরপরে রোহিঙ্গা ইস্যু নিয়ে যে কথাবার্তা হয়েছে এটা বর্তমান রোহিঙ্গা ইস্যু। তাহলে ওয়ান অফ দ্য রিজনস
এইখান থেকে আমার আর পাস্টটা কাউন্ট হবে না, এখান থেকে প্যাসেজের পাস্টটা আমি যে বলছিলাম পুরো প্যাসেজ পাস্টে হবে, প্যাসেজের পাস্ট হওয়ার যে কনটেক্সট সেটা এই ওয়ার্ল্ড কমিউনিটি পর্যন্ত শেষ। এরপর আমি দেখতেছি যে এখন হওয়ার মতো কিছু নাই, যেটা একটু কঠিন, আমি এরকম প্রুফরিড দিব, যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ না ভুলেছি তাহলে আমি ঠিক করব। সো ওয়ান অফ দ্য রিজন উইচ মেড এর জায়গায় আমি এখন বসাইলাম মেক্স আস থিঙ্ক, কারণ আমি দেখতেছি যে না আমার যে পাস্ট আমি যে লজিকে করতেছিলাম সেই লজিকই এখন নাই। মেক্স আস থিঙ্ক ইজ, আবার এখানে ইজ দেওয়া, আবার হচ্ছে দ্যাট দ্য নাম্বার অফ নিউবর্ন বেবিজ ওয়াজ গেটিং ইনক্রিজ ডে বাই ডে, ডে বাই ডে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। তো আমি এখানে হচ্ছে প্যাসেজের স্বার্থে ওয়াজ গেটিং বসাইছিলাম, বাট আমি দেখতেছি যে না প্যাসেজের স্বার্থে আসলে প্যাসেজের স্বার্থ আগেই শেষ, এখন আমার স্বার্থ আগে, তো এখানে ইজ গেটিং হবে, কারণ এখানেও ইজ আছে এখানেও ডে বাই ডে আছে, আমাকে ইন্ডিকেট করতেছে যে প্যাসেজের ওই পাস্ট যে পর্যন্ত ছিল ওই পাস্টের কথা ওই পর্যন্ত শেষ, এখন নিউ কনটেক্সট চলতেছে যে রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা আসার পর কি হয়েছে সেই কথাবার্তা। নিউবর্ন বেবিজ ইজ গেটিং ইনক্রিজ ডে বাই ডে, ইট ইজ এখানেও প্রেজেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি নোটেড দ্যাট মায়ানমার ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্রাইসিস, মায়ানমার ইজ আন্ডারস্ট্যান্ডিং, এখানেও হচ্ছে আমার ইজ আন্ডারস্ট্যান্ডিং হবে, মায়ানমার ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্রাইসিস, দেয়ার ইজ নো ওয়ে, এখানেও হচ্ছে ইজ দেওয়া, যে দেয়ার ইজ নো ওয়ে টু টেক ইট ফর গ্রান্টেড, এটা আমার ঠিক আছে, এটাকে আমি চেঞ্জ করবো না কারণ একটা ফ্রেজ থেকে নিয়েছি, টেক ইট ফর গ্রান্টেড দ্যাট দ্য রোহিঙ্গাস উইল লিভ হিয়ার ফর আ লং টাইম, দেখো ফিউচারে চলে আসছে, পাস্ট কথা বলতে বলতে প্রেজেন্ট বলে এখন ফিউচারে চলে আসছে, সো এখন আমার এইভাবে কথাবার্তা বলতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এখানেও ইট ইজ টাইম প্রেজেন্টে বলা, এর মানে কি আমি যে এখানে প্রেজেন্ট হওয়ার ডিসিশনটা নিয়েছি, প্রেজেন্ট টেন্সে সবগুলো বলার ডিসিশন নিয়েছি, দ্যাট ডিসিশন ইজ কারেক্ট, আর শুরুর ডিসিশনটা ছিল ভুল। ইট ইজ টাইম টু টেক প্রপার ইনিশিয়েটিভস রিগার্ডিং দ্য ক্রাইসিস, তো এই টু টেক আর রিগার্ডিং এই দুটো ঠিক আছে, উপরে দুটা হচ্ছে আমার কাছে উপরে দুই তিনটা একটু হচ্ছে এখন দেখলাম কনটেক্সচুয়ালি যায় না, সো আমি এই দুটাকে ঠিক করে দিছি, ওকে। এবং এখন আমি প্যাসটা দেখলাম যে না ওকে এইবার আমার অ্যান্সারটা কারেক্ট, এইবার হচ্ছে অ্যান্সারটা আমি সাবমিট করতে পারি, ওকে। রাইট ফর্ম অফ ভার্বস মোটামুটি এ পর্যন্ত থাকলো, এরপর হচ্ছে আরেকটা গ্যাপ আছে তোমাদের জন্য, এইটা হচ্ছে আমি রাখলাম তোমাদের এসডব্লিউ হিসাবে, লেকচার স্লাইড আমি দিয়ে দিব, এটা তোমরা নিজের প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমি হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে এখন চলে যাচ্ছি, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে হচ্ছে ছোট্ট করে পড়াবো, অলরেডি অনেকখানি পড়ায় ফেলছি। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে যদি আমি একটু বলি, একটু আগে যা বলছি এটাই রাইট ফর্ম অফ ভার্বস এর মতোই জিনিসগুলো, বাট এখানে খুবই স্পেসিফিক কিছু জিনিস দিবে এবং তোমাকে বলতে গেলে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এর মতো তোমাকে ক্লুজ সরাসরি দিয়েই দিবে, তুমি ওখান থেকে শব্দ নিবা আর বসাবা, শব্দ নিবা আর বসাবা, শুধু কোন শব্দ কোথায় বসবে এটা জানলেই হয়েছে, ঠিক আছে, এখানে কঠিন কিছুই নাই। সো আসো আমরা শুরু করি। ফার্স্ট হ্যাড বেটার উড রাদার, আমি একটু আগে পড়াচ্ছি, হ্যাড বেটার উড রাদার আমরা কোথায় পড়ছিলাম, মোডাল অক্সিলারিজ, মোডাল অক্সিলারিজ, মোডাল অক্সিলারিজ পড়ছিলাম। সো মোডাল অক্সিলারিজ হিসেবে আমরা কি দেখছিলাম যে এদের পর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কথা হচ্ছে আমি হ্যাড বেটার উড রাদার যদি আমরা বসাইতে দেয় আমি কোন জায়গায় বসাবো, হ্যাড বেটার উড রাদার এখন এইগুলো বসাইতে হবে তোমাকে অর্থ অনুযায়ী বসাইতে হবে, কোনটার মিনিং কি সেই হয়ে যাবে, কোনটা কি মিনিং এ ব্যবহৃত সেই মিনিং ওয়াইজ ওকে সেন্টেন্সে তোমার ইনপুট দিতে হবে। সো হ্যাড বেটার উড রাদার দুটাই বরং অর্থে ব্যবহৃত। এখন বরং অর্থে ব্যবহৃত হইলেও বরং দুই টাইপের আছে, একটা হচ্ছে যে তোমার সামনে দুইটা অপশন দেওয়া হলো, তুমি তার মধ্যে যে কোনো একটাকে চুজ করে যে কোনো একটাকে প্রায়োরিটি দিলা, সেই ক্ষেত্রে যে আমি বরং চায়ের চেয়ে কফি খাবো, আমি বরং পিজার চেয়ে বার্গার নিব, আমি বরং একটা মিল্কশেকের চেয়ে কোল্ড কফি নিব, তো এটা হচ্ছে তোমার একটা তোমার চয়েস, সেক্ষেত্রে তুমি বরং ইউজ করলা। আর একটা হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তুমি বরং একটা ছাতা নিয়ে বের হো, বা আকাশ অনেক মেঘলা হয়ে গেছে, তুমি বরং একটা ছাতা সাথে রাখো, তুমি তো অনেক দূরে রাস্তা যাবা, তুমি বরং এক বোতল পানির সাথে রাখো, বাইরে তো অনেক গরম, তুমি একটা ছাতা সাথে রাখো, ঠিক আছে। বা হচ্ছে তোমার এখন যেহেতু ঝড় চলতেছে তুমি বরং একটু পর বের হো, এই যে বরং, এই বরংটা কিন্তু আমার অপশন আছে, তুমি বের হইতে পারো নাও হইতে পারো, এই বরংটা কিন্তু একটা অ্যাডভাইস, একটা উপদেশ, একটা রেকমেন্ডেশন, একটা সাজেশন, এই পরামর্শ, সাজেশন, অ্যাডভাইস হিসেবে যদি ব্যবহৃত হয়, অ্যাডভাইস অর্থে ব্যবহৃত হয়, তখন তুমি ইউজ করবে হ্যাড বেটার, যে তুমি বরং, তোমার জন্য বেটার কি হয়, তোমার অ্যাডভাইস তোমার জন্য বেটার হবে, সেজন্য আমি বলছি তুমি বরং একটু দেরিতে বের হও, তুমি বরং একটা ছাতা নিয়ে বের হও, তুমি বরং এক বোতল পানি নিয়ে বের হও, এই অ্যাডভাইস অর্থে যখন বরং বসাবো তখন বসবে হ্যাড বেটার। আর যদি আমি প্রেফারেন্স অর্থে, প্রায়োরিটি অর্থে, চয়েস অর্থে বসাই যে এইটার বদলে এইটা, তখন বসবে উড রাদার। দুটা ক্ষেত্রে বারবার বেস্ট ফর্ম হয়, কিন্তু এখন কথা হচ্ছে উড রাদার হ্যাড বেটার দুটো তো বরং অর্থে বসে, আমি বাক্যে ইনস্ট্যান্ট চিনবো কিভাবে, ইনস্ট্যান্ট চেনার একটা চিট কোড হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ারিং করে, যেহেতু উড রাদার তুমি একটা প্রিফারেন্স বা একটা প্রায়োরিটি করতেছো, সো যে সেন্টেন্সে উড রাদার বসবে ওই সেন্টেন্সে তুমি দেখবা কোন একটা চিপায় এই দেন শব্দটা আছে, THAN, দেন। He would rather drink tea than coffee. He would rather eat pizza than burger. He would rather drink milkshake than cold coffee. এই যে এই দেন শব্দটা আছে, কিন্তু হ্যাড বেটার কোনো দেন নাই, হ্যাড বেটার হচ্ছে তোমাকে ডিরেক্ট উপদেশ দেওয়া, ইউ হ্যাড বেটার ব্রিং অ্যান আমব্রেলা উইথ ইউ, ওকে। এবং এখানে আসলে তোমার ভার্ব নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই, বাট যেহেতু পড়তেছো ভার্বের ফর্মটা একটু রিমাইন্ড করা দাও,
লেট অ্যালোন, এই গেল ফার্স্টটা। লেট অ্যালোনে আসি। লেট অ্যালোন মানে হচ্ছে দূরের কথা। লেট অ্যালোন দূরের কথা, এখানে কি বুঝাইছে? দূরের কথা মানে কি? কথা আবার দূরের কাছের কেমনে হয়? লেট অ্যালোন হচ্ছে তোমার অপারগতা প্রকাশ করে। অপারগতা বা অক্ষমতা কিভাবে প্রকাশ করে? যে তুমি ধরো কোনো মতে সাঁতার কাটা শিখছো, তুমি বড় জোর 50 থেকে 100 মিটার সাঁতার কাটতে পারবে, এরপর হচ্ছে আর পারবা না। তো 200 মিটার যদি তোমার সাঁতার কাটা দিয়ে তুমি পারবা না। এখন যদি কেউ বলে 500 মিটার সাঁতার কাটার কথা, আমি তারে কি বলবো? আমি বলবো সে তো 200 মিটারই সাঁতার কাটতে পারে না। 500 মিটার সাঁতার কাটা তো অসম্ভব, এটা তো প্রশ্নই ওঠে না। 500 মিটার সাঁতার কাটা তো দূরের কথা, সে 200 মিটারে দৌড়াইতে পারে না, 1000 মিটার দৌড়ানো তো দূরের কথা। সে ত্রিকোণমিতিই পারে না, তার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পারা তো দূরের কথা। সে কার্যকরী মূলকই চিনে না, তার জৈব যৌগ পারা তো দূরের কথা। ঠিক আছে? তো এইরকম ভাবে যে একটা জিনিস তুমি পারতেছো না, তো ওইটা না পারলে ওর চেয়ে আরো বেশি পারা তো দূরের কথা, ওর চেয়ে আরো বেশি পারা তো আরো অসম্ভব, সেই অর্থে লেট অ্যালোন বসে। এর আগে পরে সেম টেন্স হয়। হি ক্যান ওয়াক ওয়ান মাইল, হি ক্যান নট হবে হি ক্যান নট ওয়াক 1 মাইল, লেট অ্যালোন 10 মাইলস। হি ক্যান নট সুইম 1 কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার্স। হি ক্যান নট স্টাডি ফর 1 আওয়ার্স, লেট অ্যালোন 4 আওয়ার্স। ওকে, এইরকম অর্থে হচ্ছে লেট অ্যালোন বা দূরের কথা বসে। উড ইউ মাইন্ড, এটা হচ্ছে রিকোয়েস্টের কথা। কাউকে যখন তুমি তোমার মনের আবেগ দিয়ে রিকোয়েস্ট করতেছো যে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো ফর মি, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি উইথ মি, উড ইউ মাইন্ড গোয়িং অন এ ভ্যাকেশন উইথ মি। ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে যখন তুমি রিকোয়েস্ট করতেছো, তখন এইসব ক্ষেত্রে উড ইউ মাইন্ডের পর সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। যদি আমার রাইট ফর্ম অফ ভার্বস এর অংশটা দেখে থাকো, তুমি স্কিপ না করে থাকো, তাহলে তুমি দেখবা একদম শুরুর স্লাইডে আমি যে ফ্রেজের একটা লিস্ট আনছিলাম, ওই ফ্রেজের লিস্টের মধ্যে উড ইউ মাইন্ড এই বান্দা আছে। এই বান্দা হচ্ছে রিকোয়েস্ট করতে ব্যবহৃত হয়। ঠিক আছে? উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি। তবে এই ক্ষেত্রে হচ্ছে ভার্বের এই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম এই কথাটা কেন লেখা, এরপর ভার্ব প্লাস আইএনজি বসবে। এটা হচ্ছে এখান থেকে কপি পেস্ট হয়ে গেছে, এটা কাটতে ভুলে গেছি। এবং উড ইউ মাইন্ডের একটা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড বাক্যের শুরুতে বসে। উড ইউ মাইন্ড কি বসে? বাক্যের শুরুতে বসে। ঠিক আছে? তো এই তো গেল হচ্ছে এই তিনটা জিনিস। এখন এছাড়া কি কি থাকতে পারে? এছাড়া যারা যারা থাকতে পারে তাদের নামগুলো একটু যদি আমি বলি। এছাড়া তোমার আমি একটু আগে যা যা পড়ে আসছি, ইট ইজ হাই টাইম, লেস্ট, এই রাইট ফর্ম ভার্বস এই ক্লাসেই যা যা পড়েছি সেগুলাও আসতে পারে হচ্ছে তোমার ইয়া। ইট ইজ হাই টাইম হচ্ছে তোমার ইয়া অর্থে বসে, যে এখন সময় হয়ে গেছে, আর দেরি করা যাবে না, সেই অর্থে ইট ইজ হাই টাইম বসে। তারপর হচ্ছে তোমার লেস্ট, যেটা লেস্ট হচ্ছে এই ভয় বা এই কারণে যে এটা অর্থে বসে, যে সে জোরে দৌড় দিল, কেন দৌড় দিল? এই ভয়ে যে তার ট্রেন মিস হয়ে যাবে। সে দ্রুত ঘুম থেকে উঠলো, এই ভয়ে যে তার ক্লাস মিস হয়ে যাবে। সে দ্রুত এয়ারপোর্টে গেল, এই ভয়ে যে তার ফ্লাইট ছুটে যাবে। ঠিক আছে? এরকম অর্থে লেস্ট বসে। তারপর হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো আমি বলছি, অবাস্তব যেন অর্থে বসে। সো ওই তিনটা চলে গেছে। এছাড়া আর কি কি বসতে পারে? ওয়াজ বর্ন বসতে পারে। ওয়াজ বর্নটা আলাদাভাবে বলার কারণ কি? ওয়াজ বর্ন আসে হচ্ছে তোমার মাঝে মধ্যে দেখা যায় অপশনে ওয়াজ বর্ন এভাবে না লিখে, অপশনে মাঝে মধ্যে দেখা যায় ওরা কি করে, দুষ্টামি যেটা করে, ওয়াজ বর্ন না লিখে বিয়ার লিখে আসে। জাস্ট অপশনের মধ্যে বিয়ার দেয়। এখন তোমার কথা হচ্ছে বিয়ার মানে তো বহন করা। তো বিয়ারের মানে কি? তো বিয়ারকে তুমি যদি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল করো, তাহলে হবে বিয়ার, বোর, বর্ন। এই যে বর্ন, এই বর্ন মানে তো জন্মগ্রহণ। সো ওই জন্য ওরা বিয়ার দিয়ে দেয়। বুঝছো? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াট ডাজ ডট লুক লাইক আর হোয়াটস ইট লাইক, এই দুটার মধ্যে হচ্ছে কি, যে তোমার একটা জিনিস ফিজিক্যালি দেখতে কেমন, এটা বোঝানোর জন্য হচ্ছে, যদি কখনো দেখো যে দুইটা গ্যাপ আছে, একটা সেন্টেন্সের আগে পরে দুই জায়গায় গ্যাপ, তখন যদি এমন একটা মিনিং দেয় যে ওইটা ফিজিক্যালি দেখতে কেমন, ফিজিক্যাল কোয়ালিটি বোঝাচ্ছে বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথাবার্তা বলছে, তাহলে হচ্ছে হোয়াট ডাজ ডট লুক লাইক। আর এছাড়া যদি অন্য কিছু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স না, বাট এমনি বুঝার স্বার্থে কোনো একটা কোয়েশ্চেন করে, সেই ক্ষেত্রে হোয়াটস ইট লাইক হবে। ঠিক আছে? মাঝখানে গ্যাপ থাকতে পারে, নাও থাকতে পারে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বলছি। আনলেস ইফ, আনলেস ইফ হচ্ছে যদি, যদি না এই অর্থে হয় যে কন্ডিশনাল, কিন্তু কন্ডিশনালের হচ্ছে নেগেটিভ ফর্মটা হচ্ছে আনলেস। ইফের সাথে যেমন তোমার দুইটা অংশ পজিটিভ হয়, আনলেসের সাথে প্রথম অংশ পজিটিভ হলে দ্বিতীয় অংশটা নেগেটিভ হয়, যে আনলেস ইউ ডু দিস ইউ ওয়ন্ট বি সাকসিডেড। ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে ও হচ্ছে যখনই, একদম যে মুহূর্তে, সে অর্থ বুঝে যে মুহূর্তে তুমি এটা করতেছো সাথে সাথে তোমার ওইটা হইতেছে। ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, সেম সেম অর্থে বসে। এই গেল ব্যাপার। এবং প্রথম সুনার হ্যাড যেহেতু ফরম্যাট জানো, সো ফরম্যাটে দিয়ে কাজে লাগবে। আর হ্যাভ টু, হ্যাজ টু হচ্ছে এরা হচ্ছে তোমার মাস্টের পরিবর্তে বসে, এরা হচ্ছে মাস্ট শব্দটার পরিবর্তে বসে। ওকে, মাস্ট শব্দটার পরিবর্তে বসে। এর বেশি আসলে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজে জানার মতো কিছুই নাই। ওকে, এই যে একটা স্লাইডে যা যা দেখালাম, এগুলাই মোটামুটি ঘুরে ফিরে আসে, এগুলাই মোটামুটি ঘুরে ফিরে আসে। যদি একটু সলভ করে দেখাই, তাহলে একটু দেখো। এই যে
আচ্ছা, দেয়ার আর ইট, এই দেয়ার আর ইট নিয়ে আমি একটু কথাবার্তা বলবো সলভ করানোর সময়। তো দেখো কি বলছে, সেলেনা ইজ এ পোর স্টুডেন্ট, শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেল ফোন ড্যাশ এ ল্যাপটপ। তো সে একটা সেলফোনই অ্যাফোর্ড করতে পারে না, সে একটা ল্যাপটপ আর অ্যাফোর্ড করতে পারে না, তার ল্যাপটপ অ্যাফোর্ড করা তো প্রশ্ন উঠে যায়, তার সেলফোনই অ্যাফোর্ড করতে পারে না, ল্যাপটপ অ্যাফোর্ড করা তো দূরের কথা, দূরের কথা অর্থে কে বসে, লেটার লোন বসে। সো এখানে বলবো লেটার লোন, একটা ফিল আপ হয়ে গেল। নেক্সট, দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে, আকাশ মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, তো তোমার কি, ইউ ড্যাশ লিভ আর্লি, তুমি বরং দ্রুত বের হয়ে যাও, তুমি বরং এখান থেকে দ্রুত চলে যাও, নাহলে বৃষ্টি বেড়ে গেলে আটকে যাবা। তো এই যেমন উপদেশ অর্থে বলতেছি যে তুমি বরং দ্রুত বের হও, তুমি বরং দ্রুত রওনা দিও। সো এই বরং অর্থে আমি কি বসাবো, হ্যাড বেটার, বিকজ আই এম অ্যাডভাইসিং ইউ হ্যাড বেটার লিভ আর্লি। ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, হাউ টাইম ডাজ ফ্লাই। আচ্ছা, এরকম ক্ষেত্রে এখন এই যে ধরো বাক্যের শুরুতে গ্যাপ আছে, এই বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে কখনো ইট বসতে পারে, কখনো দেয়ার বসতে পারে। যদি আমার মোটামুটি কিছু স্পেসিফিক হয়, যদি আমার মোটামুটি একটা স্পেসিফিক কিছু বলা হয়, সেক্ষেত্রে আমি ইট বসাবো, যদি একদম স্পেসিফিক কিছুই না থাকে সেক্ষেত্রে আমি দেয়ার বসাবো। সো এখানে দেখো আমি ইট বসালে বেশি ভালো মিলে না দেয়ার বসালে বেশি ভালো মিলে, আমি তো বসাই দেয়ার ইজ মেনি ইয়ার্স, আসলে দেয়ারের পর ইজ বসানো, দেয়ারের পর আর বসে, তো আমি এখানে ইট বসাতে পারি যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, হাউ টাইম ডাজ ফ্লাই। ওকে, হিজ মাদার ইজ সিক, হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল, হি নিডস টু গো হোম, তার বাসায় যাওয়া দরকার, তোমার আসতো তার বাসায় যাওয়া দরকার, সো কি, যত দ্রুত সম্ভব, তার বাসায় যাওয়া যত দ্রুত সম্ভব তত দ্রুত যাওয়া উচিত। ঠিক আছে, উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক। এই যে দেখো, তুমি দেখতেছো যে তোমার বরং অর্থে কিছু একটা বসবে, আরে বরং অর্থে কিছু একটা বসবে, কিন্তু এখানে দেন আছে। সো যখন দেখতেছো যে তোমার এই হরতাল স্ট্রাইকের পরিবর্তে হিউম্যানিটি ডেভেলপ করাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং এই অর্থে বরং বলতেছে যে আমাদের বরং এই হরতাল অবরোধ করার পরিবর্তে নিজেদের মানবিকতা ডেভেলপ করছে, তো তুমি এখানে কি বলছো, এখানে উড রাদার বসবে, এখানে উড রাদার বসবে, কোনো সন্দেহ নেই, এখানে উড রাদার বসবে, কোনো সন্দেহ আছে, কোনো সন্দেহ নাই। ওয়ার্ড ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট। দেখো উড রাদার এদিকে আছে, অ্যাজ এদিকে আছে, সব এদিকে আছে, সব তো এরা হচ্ছে পরিচিত, সেই জন্য এদের হচ্ছে ওই গ্যাপও দেখা লাগতেছে না, জানি কোথায় কি বসবে। রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, হি ড্যাশ ইন 1812। তো সে কি করছে 1812-এ, সে জন্ম হয়েছে, বিয়ে করছে না মারা গেছে, কি করছে, অপশনে ওয়াজ বর্ন দেওয়া, আমার যদি একটা অপশনই দেওয়া আমি ওয়াজ বর্ন লিখবো, আমার তো আসলে আর অপশনও নাই। সো হি ওয়াজ বর্ন ইন 1812। আচ্ছা, ড্যাশ ওয়াজ এ প্যান্ডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020 এন্ড 21। আচ্ছা, এখানে একটা গ্যাপ হবে, এই গ্যাপটা দিকে নাই। সো এই গ্যাপে হচ্ছে আমার সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসবে, দেয়ার ওয়াজ এ pandemic all over the world in 2020 and 2021. Okay, a good citizen, এটা এখানে বড় গ্যাপ হবে, a good citizen dash perform a lot of things। এখন দেখো এখানে শুধু পারফর্ম বলা মানে ভার্বের বেস ফর্ম, সো ভার্বের বেস ফর্ম বসে এমন কিছু একটা আমার লাগবে, এমন কিছু একটা বসানো লাগবে। এখন আমার দেখো এখানে যেহেতু দুইটা ডাবল গ্যাপের জিনিস, সিঙ্গেল গ্যাপের কে বাকি, হ্যাজ টু, আমার এখানে হ্যাজ টু বসাতে হবে, a good citizen has to perform, a good citizen has to perform a lot of things। গেল সিঙ্গেল গ্যাপে যা যা বসতে পারে সবগুলো। এবার হচ্ছে দুই গ্যাপ অনুযায়ী যে এই দুইটা বসাতে হবে, মানে এই দুইটা কই বসাবো, ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ। এখন দেখো এখানে ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশের কথা বলছে, এখানে অনেস্টির কথা বলছে, তুমি কোনটাকে ফিজিক্যালি দেখতে পারো, লুক লাইক, হোয়াট ডাজ ডট লুক লাইক, লুক মানে ফিজিক্যালি তাকানো, তুমি কোনটা দিকে ফিজিক্যালি তাকাতে পারো, ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ শাপলার দিকে না অনেস্টির দিকে, অবশ্যই শাপলার দিকে। তাহলে হোয়াট ডাজ ডট লুক লাইক কার উপর বসবে, এই জায়গায় বসবে, যে হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, লুকস লাইক হবে না, না এই যে হোয়াট ডাজ আছে তাই লুকস লাইক হবে না, হোয়াট ডাজ অলরেডি এস বাই এস চলে গেছে, আবার লুকস হবে না, হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, এটা হবে। আর অনেস্টি বেলা কি হবে, হোয়াট ইজ বা হোয়াট অনেস্টি লাইক, যে অনেস্টি আসলে কিরকম, অনেস্টি দেখতে কেমন, অনেস্টি আসলে কিরকম বা কিসের মতো, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বেস্ট কোয়ালিটি। এটা কি আসলে, হোয়াট ইজ অনেস্টি লাইক, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ। ওকে, এইগুলো হচ্ছে ফিল আপ করলাম। ঠিক আছে, ইজি জিনিস কিন্তু দেখো একদম স্পেসিফিক একটা জায়গা বাদে কিন্তু আর একদম ইউজ কেস এটা নাই বলতে গেলে। এবার আসো একটু যদি পয়েন্টটা, যে এখানেও হচ্ছে সেম সেম জিনিসই, এটাও হচ্ছে আমি সলভ করে দিব। আচ্ছা করে দে, দেখো এখানে তুমি বাক্যের শুরুতে কি কি বসাতে পারো, দেয়ার বসাতে পারো, ইট বসাতে পারো, আর কিছু বসানোর মতো আছে, আর কিছু বসানোর মতো নাই বাক্যের শুরুতে। এই হোয়াট ডাজ ডট লুক লাইক, হোয়াটস ইট লাইক, এটা তো ডাবল গ্যাপ গুলাই বসে, সো ডাবল গ্যাপ গুলা হচ্ছে যেহেতু এদিকে নাই, সিঙ্গেল গ্যাপের মধ্যে ইট বা দেয়ারই বসতে পারো। সেখানে আমি যদি দেয়ার বসাই তাহলে কেমন হয়, দেয়ার লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, না আমার এটা বেশি নন স্পেসিফিক হয়ে যায়, একটা স্পেসিফিক করে বলতে হবে যে এই ছাদে উঠার জিনিসটা আসলে দেখতে ডেঞ্জারাস, আমি এখানে ইট ইউজ করবো, যে ইট লুকস ডেঞ্জারাস। ওকে,
It's too dangerous to reach the top. All passengers dash fill an immigration form on arrival. All passengers dash fill কি তাদেরকে এই ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে, এটা মাস্ট। সো আমি কি বলবো, হ্যাজ টু। অল প্যাসেঞ্জার্স হ্যাজ টু। অল প্যাসেঞ্জার সাথে হ্যাজ টু কেন, প্যাসেঞ্জার্স তো প্লুরাল, হ্যাজ টু হবে। হ্যাঁ, অল এর পর প্লুরাল নাউন থাকলেও ভার্ব সিঙ্গুলার হয়, এটা একটা নিয়ম। মাই কাজিন ড্যাশ ইন মালয়েশিয়া রেজড ইন আমেরিকা। রেজড ইন আমেরিকা মানে কি, বড় হয়েছে আমেরিকায়। তো বড় হওয়ার আগে কি আমি কি অন্য কথা বলবো, শিফট হওয়ার কথা বলবো? হয় শিফট হয়েছে অথবা জন্মগ্রহণ করছে, যে কোনো একটা। এখন শিফট হওয়ার কথা আমার এখানে কোথাও বলা নেই, ওয়াজ বর্ন আছে, তো আমি এখন ওয়াজ বর্ন বসাবো। ঠিক আছে, মাই কাজিন ওয়াজ বর্ন, মাই কাজিন ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া অ্যান্ড রেজড ইন আমেরিকা। তাহলে কি হয়েছে, শি হ্যাজ এ ডুয়াল সিটিজেনশিপ। ওকে, ড্যাশ ইওর ফ্যামিলি ড্যাশ, ইট ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স। আচ্ছা, এখন এখানে ফ্যামিলির কথা যেহেতু বলছে, ফ্যামিলিকে আমি কি হিসাবে ধরবো, দেখা যায় কি যায় না এই হিসাবে ধরবো নাকি? এখন তুমি বলতে পারছো ভাইয়া ফ্যামিলিকে হচ্ছে আমি ফিজিক্যালি দেখতে পারি বা পারি না, এটা কোন হিসাবে ধরবো? এখন একটা জিনিস দেখো, যেহেতু এখানে কনফিউশন ক্রিয়েট করতেছে, তুমি দুই কাজ করতে পারো। এক হচ্ছে এটাকে রাখতে পারো, একটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স অ্যানালিসিস করতে পারো। এটা আমি রাখলাম, পরে সব ফিল আপ করবো, এটা সবার লাস্টে ধরবো, তাহলে উত্তর বের হয়ে আসবে। এটা একটা কাজ করতে পারো। আর যদি এমন কাজ করছে না, এটা পরে বাক্য কেসে পরে বাক্য দেখে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে কি বলছে, ইটস অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স। তুলনা করে বলতেছে তোমাদের পরিবার কি আমাদের মতো একটা যৌথ বা হচ্ছে পরিবার, যুগ্ম পরিবার, একান্নবর্তী পরিবার। তো আমাদের মতো, তো সেই হিসাবে যদি প্রশ্ন করতে চাই, প্রশ্নটা তাহলে কেমন হবে, তোমাদের পরিবারটা কিসের মতো, তোমাদের পরিবারটা কি রকম, তোমাদের পরিবারটা কি আমাদের মতো যৌথ পরিবার? তো সেও যখন আমি জিজ্ঞেস করবো, আমি কিন্তু জিজ্ঞেস করবো না তোমার পরিবারটা দেখতে কেমন, কারণ যৌথ পরিবার, একান্নবর্তী পরিবার, ছোট পরিবার, এগুলো কিন্তু দেখতে হয় না, এগুলো পরিবারের গঠনটাই এমন হয়। সো এখানে ফিজিক্যালি দেখার জিনিস আমি দেখতেছি না, এখানে ফিজিক্যালি দেখার কোনো অপশন নাই। সো এখানে আমি বলতে পারি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের এখানে আসলে কোনো ব্যাপার স্যাপার নেই। আমি বলতে পারি হোয়াটস ইওর ফ্যামিলি লাইক, তোমার ফ্যামিলি কি রকম, এটা কি আমাদের মতো এক্সটেন্ডেড ফ্যামিলি নাকি অন্যরকম? গেল। Your mother seems to be very weak. You dash consult an experienced doctor about her health. তোমার আম্মাকে দেখতে খুবই দুর্বল লাগতেছে, তুমি বরং একজন ভালো ডাক্তার দেখাও। তো এই যে আমি বলছি তুমি বরং একজন ভালো ডাক্তার দেখাও, তো এই তুমি বরং, এই বরং হিসাবে আমি অ্যাডভাইস দিতেছি। সো অ্যাডভাইস হিসেবে বরং ইউজ করলে আবার দেখো এখানে কোনো দেন নাই, তার মানে কি বসবে, হ্যাড বেটার বসবে আনডাউটেডলি, হ্যাড বেটার বসবে আনডাউটেডলি। ইউ হ্যাড বেটার। ওকে, এরপর যদি দেখি হিজ প্যারেন্টস ড্যাশ স্টে ইন ভিলেজ দেন লিভ উইথ হিম ইন ঢাকা। দেখো দেন বসছে, এর মানে কি ওর বাবা মা বরং ওর সাথে ঢাকায় থাকার চেয়ে গ্রামে থাকা বেশি পছন্দ করবে। ঠিক আছে, বোথ অফ দেম ডোন্ট লাইক সিটি লাইফ, তারা দুইজনের কেউই হচ্ছে সিটি লাইফ পছন্দ করে না। আমি কি বলবো, হিজ প্যারেন্টস উড রাদার, এখানে আমি বসাবো উড রাদার, এখানে বসাবো উড রাদার। ড্যাশ হ্যাভ বিন সিগনিফিকেন্ট চেঞ্জেস, সাবজেক্টে বসানোর মতো আমার খাতে হালে দেয়ারই আছে, আমি দেয়ার বসাই দিই, আমি তো চিন্তা ভাবনা করলাম না, কারণ আমার বসানোর মতো ডাবল গ্যাপ নেই এবং সিঙ্গেল গ্যাপই আছে, সাবজেক্টে বসানোর মতো খালি দেয়ারই আছে অপশনে। ওকে, ওয়ান অপশন ওয়ান সলিউশন। লার্নার্স ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ ইট লুকস এ বিট লাইক দ্য লোটাস। দেখো এই যে লুকস জিজ্ঞেস করছে এটা দেখতে কেমন, উত্তর আসছে ইট লুকস এ বিট লাইক লোটাস। তো এই লুকস, এই উত্তরটা কখনো যখন প্রশ্নেই জিজ্ঞেস করবে এটা দেখতে কেমন, তো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা কোয়েশ্চেনেই চলে আসবে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা কোয়েশ্চেনে চলে আসবে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ওকে, হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, ইট লুকস এ বিট লাইক দ্য লোটাস। ঠিক আছে, কোশ্চেনের সাথে অ্যান্সার মিলছে, মানে কি আমি যেটা বসাইছি এটা ঠিক আছে। ইট ইজ নট ইজি টু স্কোর এ গোল ড্যাশ এ হ্যাট্রিক, একটা গোল করাই, একটা গোল দেই হচ্ছে সহজ না, আবার হ্যাট্রিক করা তো দূরের কথা, দূরের কথা। তুমি কি বসাবো, লেট অ্যালোন, লেট অ্যালোন বসাবো। We informed the police the incident took place. আচ্ছা, the police did not arrive even after 2 hours. এখানে একটা গ্যাপ হবে as soon as বসানোর জন্য, কারণ দেখো আমার সব বসানো শেষ, দেয়ার বসানো শেষ, let alone বসানো শেষ, what's it like would rather বসানো শেষ, বাকি কি as soon as। as soon as টা কোন জায়গায় বসে, as soon as এই জায়গায় বসে, we informed the police as soon as the incident took place। কিন্তু একদম ঠিক যেই মাত্র ঘটনা ঘটছে সেই মাত্র জানানোর পরেও the police didn't arrive even after 2 hours। ঠিক আছে, even after 2 hours। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের আশা ক্লাসে শেষ হচ্ছে, এবং এই যে পুরোটা সলভ করানোর মাধ্যমে আশা করি আমাদের ক্লাসের সাথে সাথে রাইট ফর্ম অফ ভার্বস এবং স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এটা নিয়ে যত কনফিউশন ছিল সবগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার। জিনিসগুলা শুরুতে একটু কঠিন লাগলো, আসলে জিনিসগুলো খুবই ইজি। বোর্ড কোশ্চেনগুলো যখন নিজে নিজে সলভ করতে যাবা কিছু জায়গায় আটকাবা, এবং দেখবা ম্যাক্সিমাম পারতেছো, সেই আটকানো জিনিসগুলোকে একটু অ্যানালিসিস করে নিজে থেকে বুঝে নিয়ে যদি আর একটু হচ্ছে করে যাও, চর্চা চালা যাও, দেখবা ইনশাল্লাহ আসলে এটা খুব ভালো করতে পারতেছো। এবং স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস আসলে মার্ক যাওয়ার কোনো কারণ নেই, দেখবা তুমি ইনশাল্লাহ এটার সাথে সাথে রাইট ফর্ম অফ ভার্বসও ভালো করতে পারতেছো। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সালাম।